বিষয়ে জানছি। লোকাল হোস্ট থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি। তো আমি জামটাকে রান করে নিই। নেওয়ার পরে ছিল কি লোকালহোস্ট ব্যাশ 2, এটা ছিল আমাদের গত সাইট, এরকম ছিল আমাদের সাইটটা। তো আমরা আজকে ফার্স্টে আগে লগ ইন করে নিব। এখন তো লগ ইন অবস্থায় আছে, তারপর যদি আপনাদের লগ ইন অবস্থায় না থাকে সেজন্য কি করবে, wp admin এটা ক্লিক করলে আপনি সরাসরি, যেহেতু আমার সেভ করা আছে, ডাইরেক্ট চলে আসছে। আপনাদের সেভ করা না থাকলে কিভাবে আসবে আমি সেটাও দেখাই দিই। আমি লগ আউট করি, এভাবে আসবে আপনাদের। তো এখানে আমাদের কি ছিল, ইউজার নেম ছিল আকাশ, পাসওয়ার্ড ছিল আকাশ, তারপরে লগ ইন করে আমরা এতদূর পর্যন্ত এসেছিলাম এবং এই পাশের সবকিছু আমরা শুনেছিলাম যে কার কি কাজ। তো আজকে আমরা শুনবো না, আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো হোম অ্যাবাউট আপডেট, আমি যদি আপডেটে ক্লিক করি, দেখেন আপডেটে ক্লিক করলে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যে আপডেট দেখাচ্ছে ফেব্রুয়ারি 21 তারিখে। আমরা এই ফেব্রুয়ারি 21 তারিখের এটা লাস্ট আপডেট হয়েছে এবং আমরা যেটা ইউজ করতেছি ওয়ার্ডপ্রেসের ভার্সন 5.6.1, এটা একদম লেটেস্ট ভার্সন, এজন্য এখানে কোনো আপডেট নাই। আপনারা এখানে টোটালি 3টা আপডেট করতে পারবেন বা 3টা আপডেটের ওয়ার্নিং এখান থেকে আপনারা দেখতে পারবেন। তার ভিতরে নাম্বার 1 থাকবে আপনার ওয়ার্ডপ্রেস কোর ফাইল আপডেট, অর্থাৎ ওয়ার্ডপ্রেস তো এটা একটা ফাইলের ভিতরে আছে, এর একটা কোর ফাইল আছে, কিন্তু যে ফাইলটা আমরা ওই ক্লাসের ভিতরে আজকে দেখব। এই ফাইলে আপডেট আছে, যেমন এখন 5.6.1 আছে, কয়েকদিন পরে আবার 5.6.2, এরকম করে আপডেট থাকতে থাকে বা আসতেই থাকে। যখনই আপডেট আসবে তখন এখান থেকে অটোমেটিক এটা আপডেট নিয়ে নিবে। তারপরে আপনারা আপডেট পাবেন থিমের। আমরা এক একটা থিম দিয়ে কাস্টমাইজেশন করব বা থিমের কাজ করব, কিছুক্ষণের ভিতরে আমরা থিমটা দেখব। দ্বিতীয় আপডেট করতে পারবেন এখান থেকে আপনারা থিমের বা ওয়ার্নিং এখানে আসবে থিমের। আর 3 নম্বরে পাবেন আমরা প্লাগইন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস আপনাদের কোর ফাইলটা, থিম এবং প্লাগইন, এই 3টার আপডেটের ওয়ার্নিং এখানে পাবেন এবং এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন। তাহলে আপডেটের বিষয়টা আমরা বুঝে নিলাম বা জেনে নিলাম। তারপরে আমি যদি পোস্টে আসি, আমি পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পর ডিফল্ট ভাবে হ্যালো ওয়ার্ল্ড এটা দেওয়াই থাকে। আমি যদি এটাকে প্রিভিউ করি, হ্যালো ওয়ার্ল্ডটাকে, দেখেন এখানে লেখা দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা একটা পোস্ট, আমরা যেমন ফেসবুকে আমরা পোস্ট করি না, তো ওয়ার্ড পেজে এটাকে বলা হয় পোস্ট, যেখানে একটা পোস্ট করা হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে এটা তো ডিফল্ট ভাবে আছে, আমরা যদি মনে করি এটা রাখবো না তাহলে কি করতে পারি, দেখেন এখানে ট্রাশ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে দেখেন পোস্টটা ডিলিট হয়ে গেছে। এবার এখানে যাওয়ার পর আপনারা রিফ্রেশ দেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা চলে যাবে। এখন দেখাচ্ছে দেখেন নাথিং হিয়ার, মানে এখানে কিছুই নাই। এবার কোনো কারণে আপনারা পোস্টটা ডিলিট করতে চান নাই কিন্তু ভুলে ডিলিট হয়ে গেছে, তাহলে এখন ব্যাক নিয়ে আসবেন কিভাবে? নিয়ে আসতে দেখেন ট্রাশ আছে, ট্রাশে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে রিস্টোর আছে, এখানে আপনি ক্লিক করেন, তারপরে আবার এখানে রিফ্রেশ দেন, দেখেন আবার চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই ডিফল্ট ভাবে যে পোস্টটা দেওয়া আছে এটা আমার প্রয়োজন নাই, আমি নতুন করে পোস্ট করব, সেজন্য আমি পার্লামেন্ট এটাকে ডিলিট করে দেবো। সেজন্য আমি ফের টাসে ক্লিক করলাম, করে এখানে গেলাম, এই যে ডিলিট পার্লামেন্ট এটাই ক্লিক করে দিলাম। দেখেন এখন এটা সম্পূর্ণ চলে গেছে এবং এটাকে আপনি এখন আর রিস্টোর করতে পারবেন না। তো আপনারা সবাই কি করবেন, যখন ওয়েবসাইট গুলো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো ডিজাইন করবেন বা পোস্ট করবেন, তখন সেগুলো একবার ডিলিট করবেন না যতক্ষণ না আপনার সাইডে কাজ শেষ হয়ে যায়। আপনি এটা ট্রাশে রেখে দিবেন, যখন সম্পূর্ণ সাইডে কাজ শেষ হয়ে গেছে তারপরে ডিলিট করবেন। তাছাড়া দেখুন অনেক সময় প্রয়োজনীয় পোস্টগুলো আপনারা ডিলিট করে ফেলেন। তো এখন আমি এখানে নতুন করে পোস্ট করব, সেজন্য আমি কি করব, অ্যাড নিউ আছে, অ্যাড নিউটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই পোস্টের আমি একটা নাম দিই, সাপোজ নাম দিলাম ব্লগ। এটা হচ্ছে আমি এই পোস্টের নাম দিলাম ব্লগ। তারপর এখানে আসার পরে
আমি যদি এই পাশে যাই, দেখেন এটা দেখাচ্ছে একটা কালো চতুর্ভুজের মাঝখানে একটা পিলার দেওয়া, এটা হচ্ছে ব্লক বলা হয়। এখানে আপনি আপনার মন মতন অনেকগুলো ব্লক অ্যাড করতে পারবেন। যদি আপনি কোনো সাইডে যান, সাইডে যাওয়ার পরে দেখেন codanazmul.com আমি গেলাম। এখানে যাওয়ার পরে এই যে এই পর্যন্ত যেটা আছে এটা একটা ব্লক, তারপরে এই যে এটা একটা ব্লক, এটা একটা ব্লক। তো এখানে আপনি একটা একটা করে ব্লক অ্যাড করতে পারবেন। তো এখন আমি ফার্স্ট ব্লগে আছি, আমি ফার্স্ট ব্লগে এখান থেকে কিছু একটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা নিলাম, নিয়ে কপি করলাম, এখানে আসি পেস্ট করি। দেখেন এখানে এটা পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা এখন আমাদের মন মতন ডিজাইন করতে পারি। ডিজাইন করার জন্য কি করতে হবে, দেখেন এইগুলো এই যে পাশে চেঞ্জ ব্লক টাইপ অর স্টাইল, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখেন এটা দেখাচ্ছে হেডিং, কুইট, কলম, গ্রাফ, ভার্স, ফুল কুইট, অনেক কিছু আছে। তো সবকিছু দেখার গেলে তো অনেক টাইম লেগে যাবে। এখান থেকে আমি আপনাদের একটা বা দুইটা দেখাই দেবো, বাদ বাকি এগুলো আপনারা বাসার থেকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস বলতে ক্লিক করবেন, দেখবেন কি পরিবর্তন হচ্ছে। তো আমি ফার্স্টে লিস্টটা, এখানে লিস্ট আছে, আমি লিস্টটাকে এখান থেকে ক্লিক করলাম। দেখেন এই পাশে কি হয়ে গেছে, বৃত্তাকার চিহ্ন চলে আসছে। তো আপনারা যখন লিস্ট আকারে করবেন তখন এখানে এগুলো সিলেক্ট করে আপনি লিস্টে ক্লিক করলে এটা লিস্ট হয়ে যাবে। এবং এখন যদি আমি এখানে ইন্টার চাপি, দেখেন অটোমেটিক করে এখন যতগুলো আমি ব্লক বা আমি যতগুলো প্যারাগ্রাফ এখানে নিই না কেন সেগুলো লিস্ট আকারে থাকবে। আর আমি ডাবল যদি ইন্টার চাপি তাহলে এই ব্লক থেকে বের হয়ে যাবে। দেখুন এখন বের হয়ে গেছে। তো আমি আবার অবস্থানে ফিরে যাই। যাওয়ার পরে এইগুলোকে আমি এইভাবে, দেখেন লেখাগুলো আছে কিন্তু ছোট আকারে। তো আমি এগুলোকে এখন হেডিং করব। তো হেডিং এ তো বেশি কিছু থাকে না, সাপোজ আমি এটুকু রাখলাম। রাখার পরে দেখেন এখানে আবার ক্লিক করি, করার পরে হেডিং লেখা আছে, এটা আমি ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু ফন্ট সাইজ বেড়ে গেছে। আমি এটাকে এখন পাবলিশ করি, পাবলিশ, তারপরে এখানে যাই, দেখি পাবলিশ হয়েছে, ভিউ পোস্ট। দেখেন ব্লগে এটা এখানে চলে আসছে। তো এটাকে আমি আবার যেভাবে নেওয়ার পরে এটা আবার চেঞ্জ ব্লক টাইপ, এখান থেকে আমি দেখেন পাবলিক করার পর এখানে আসছে, অ্যালাইনমেন্ট আসছে। অ্যালাইনমেন্টে কিরকম আছে, এটা কিভাবে কাজ করে, বোল্ড, ইতালিক, আমি যে ক্লিক করলে দেখেন বাঁকা হয়ে যাচ্ছে। এটা যদি ক্লিক করে লিঙ্ক, এর ভিতরে আমি লিঙ্ক দিতে পারবো। এখানে সাপোজ দিয়ে দিলাম codanazmul.com। এই যে ব্যাক লিঙ্ক গুলো করে না, ব্যাক লিঙ্ক গুলো এখান থেকে করে। দেখেন এর নিচে একটা দাগ চলে আসলো, আমি এবার এটাকে আপডেট করি। এবার এখানে যাই, রিফ্রেশ করি। দেখেন আমি যখন এখন মাউস এখানে নিয়ে যাচ্ছি, দেখেন এটা এখন কি হয়ে গেছে, মার্ক হয়ে গেছে। আমি এখন যদি ক্লিক করে দেখেন এই যে আমার সাইডে চলে আসতেছে। তার মানে এখান থেকে যে ব্যাক লিঙ্ক গুলো এসইওরা যারা করে এভাবে লিঙ্ক করতে পারে। তো আমি এখান থেকে আবার এটা কি করি, লিঙ্কটা তুলে দিলাম। এবার এখানে যদি ক্লিক করি মাওরিস টেক্সট কন্ট্রোল, এখানে টেক্সট কন্ট্রোলের মধ্যে দেখেন ইনলাইন ইমেজ আছে, স্টিক আছে, সাবস্ক্রাইব আছে, টেক্সট কালার আছে। এখান থেকে আপনি সবগুলো দিতে পারবেন। তো এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করে করে নেবেন যে কোনটার কি কাজ। ক্লিক করলে তো ভয় নাই, আপনি এখানে যদি ক্লিক করেন, করার পর দেখেন এখান থেকে আপনি কালার জাস্ট চেঞ্জ করেন, যে কোনো কালার এখান থেকে আপনি দিতে পারবেন। আমি সাপোজ এই কালারটা দিই, দেখেন এটা দেখাই যাচ্ছে না, তার মানে কি এই কালারটা এখানে নিয়ে নেবে। দেখেন এখন আছে কালো, আমি এটাকে রিফ্রেশ করি, দেখেন কালার হারাই গেছে। তো আমি এটাকে ফের রিফ্রেশ করে নিয়ে করলাম। আবার এটাকে আমি দেখি আর কি কি আছে, চেঞ্জ ব্লক টাইপ, টাইপে যাওয়ার পরে দেখেন এখানে কুইট লেখা আছে। লিস্ট দেখলাম, প্যারাগ্রাফ দেখছি, লিস্ট দেখছি, এবার কুইট দেখি। কুইটে ক্লিক করলাম, করার পর দেখেন এটাকে হচ্ছে রাইট সিস্টেম, এখানে লেখা আছে, এখানে আমি আমার নামটা লিখি সাপোজ আকাশ। এবার এটাকে আপডেট করি,
ব্লকে যাই, রিফ্রেশ করে দেখেন এই উক্তিটা কে লেখছে তার নামটা এখানে নিচে লিখে দিছে। আমরা ম্যাক্সিমাম সময় দেখবেন যখন কোনো বই পড়েন, বইয়ের নিচে উক্তি যে লেখে তার নামটা ঠিক এইভাবে নিচের দিকে ছোট্ট করে লিখে দেয়, এই সেই কুইট। তো এখান থেকে আমরা এটাও দেখে নিলাম। তারপরে আমি এখান থেকে যদি যাই, অ্যালাইনমেন্ট দেখছি, বোল্ড দেখছি, ইত্যাদি দেখছি, ইনভেট সবগুলো এখান থেকে দেখা হয়েছে আমাদের। ওকে, আমি এবার এখান থেকে আবার ওইগুলোকে কপি করে নিয়ে আসি। প্যারাগ্রাফে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ফের এগুলোকে কপি করে নিই, কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি প্যারাগ্রাফের ভিতরে লিস্ট হেডিং দেখছি, কলাম, কলাম অর্থ আপনারা বললেন এখানে দুইটা বা তিনটা ভাগ করতে পারবেন, গ্রুপ মানে একসাথে গ্রুপ করতে পারবেন, ভার্স মানে কি এক লাইনে হয়ে যাবে। তো এইগুলো আপনারা সবগুলো ক্লিক করে করে দেখবেন। তারপরে আমি কাজটা দেখব, সেটার জন্য আমি দেখেন এটা সবগুলো ক্লিক করলাম, করার পর এখানে ক্লিক করি। এবার এখানে ক্লিক করার পরে উপর দিকে লেখা আছে হাইড মোর সিটিং, এই সিটিং গুলো আমি হাইড করতে চাই কন্ট্রোল শিফট আই চাপবো, যদি কপি করতে চাই সেটা শর্টকাট, এবং এটাকে আমি চাইলে এইচটিএমএল এর মাধ্যমে এডিট করতে পারবো। সেটা কিভাবে, আমি যদি এডিট এইচটিএমএল দিই তাহলে পরে দেখেন এগুলো আমি যে প্যারাগ্রাফ ট্যাগের মতো নিছিলাম দেখেন সেজন্য পি চলে আসছে, কিন্তু প্যারাগ্রাফ ট্যাগে নিয়েছি সেজন্য পি চলে আসছে। আপনি এখান থেকে যদি এইচ টু ট্যাগ নেন, নেওয়ার পরে এটাকে আপডেট করে, ও কেটে দিচ্ছে, আবার নিই টু ব্লক করা এই জন্য নিচ্ছে না। আচ্ছা, এটা আমরা কিছুক্ষণ পর দেখতেছি। এডিট এখন ভিজুয়ালি দেখবো। আচ্ছা, ভিজুয়ালি করে দিলাম। আবার এখান থেকে এডিট করার পরে যদি আপনি এটা আবার ব্যাক আসতেছেন, দেখেন এডিট অ্যাজ এইচটিএমএল এরকম আসলো। এরপরে যদি আবার এখানে আপনি ক্লিক করেন তখন দেখবেন এডিট অ্যাজ ভিজুয়ালি আসবে, তখন আবার এরকম নিয়ে চলে আসতে পারবেন। ওকে, এখন এগুলো কি আছে, ইতালিক ভাবে আছে। আমি এটাকে ফের বোল্ড করে নিলাম, ইতালিকটা তুলে দিলাম, তাহলে কি হয়ে গেল, বোল্ড হয়ে গেল। এবারে আমি এর নিচে এসে আবার একটা ব্লক নিই, এখানে অ্যাড ব্লক ক্লিক করলাম। এবার এখানে আমি ইমেজ নেব, তো এই ইমেজের উপর ক্লিক করি, করার পরে এখান থেকে আপলোড, মানে এখানে আমি ইমেজটা আপলোড করতে পারবো, তো এখানে আপলোড এটা ক্লিক করি, করার পরে এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিই, দেখেন এই ইমেজটা আপলোড হচ্ছে। এর নিচে আমি লিখে দিতে পারি কোড কেয়ার বিডি মিট আপ, কোড কেয়ার বিডি মিট আপ লিখে দিলাম। এবার এটাকে আমি আপডেট দেওয়ার পরে ফের এখানে আসি, রিফ্রেশ করি, দেখেন আমার উপরে লেখাটা থাকলো, তারপরে পিকচারটা আসলো, তারপর দেখেন কোড কেয়ার ভিডি মিটআপ, যে আমি ইমেজটা নিলাম সেটা চলে আসলো। এবার এখানে আমি ফের ব্যাক যাই, যাওয়ার পরে দেখেন এখানে আবার এক ব্লক নিই। আমি এই কাজগুলো সব দেখানোর জন্য আমি এক একটা ব্লক নিচ্ছি। তারপরে এখানে দেখেন ইমেজ নিয়েছি, এবার নিচ্ছি গ্যালারি। আচ্ছা, ক্লিক করলাম, এখান থেকে আপলোড করেন, এটা করলাম, ওপেন করলাম, মিট আপ লিখলাম, বোল্ড করলাম। আচ্ছা, আপলোড নিচ্ছে, যতক্ষণ আপলোড নিবে ততক্ষণ ঘুরবে। সম্পূর্ণ হয়ে গেলে ঘোরা শেষ হয়ে যাবে, ছবিগুলো চলে আসবে। একটু আমরা ওয়েট করি।
আচ্ছা চলে আসছে। এবার আমি এটাকে ফের আপডেট দিই, দেওয়ার পরে এটা আবার রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখেন এখানে গ্যালারি আকারে আমাদের সামনে ছবিগুলো চলে আসছে। তার মানে আমরা সিঙ্গেল ছবিও নিয়ে আসতে পারলাম জাস্ট ইমেজের মাধ্যমে, এবং গ্যালারির মাধ্যমে গ্যালারি এই ছবিটাও নিয়ে আসতে পারলাম। এবার এটাকে আপনি ইচ্ছা করলে এই ব্লকটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিচে করতে পারবেন। এটাকে আপনি ধরে উপরে নিচে এখানে দিতে পারবেন। দেখেন এবার এখানে কি আছে, এটা আছে দেখেন নিচে। এবার আমি এটাকে ড্র্যাগ করে মানে এই যে এটা চেপে ধরে উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে আপডেট দিলাম, দেওয়ার পরে এটাকে রিফ্রেশ করলাম। দেখেন এখন এটা উপরে চলে গেছে। তার মানে কত সহজে আমরা এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে উপর নিচে নিতে পারি। তারপরে এটা যে ক্লিক করে এখানে দেখেন ইনসার্ট বিফোর আফটার, এটা কাজ আমরা সিএসএস এ দেখে আসছি, এটা প্রয়োজন নাই। এবার মিট আপ যদি আমি উপর নিতে চাই, এটা ক্লিক করলে উপরে যাবে, এবার নিচে নিতে আসলে এই যে নিচে, তারপর আরো নিচে আসতে নিচে এভাবে আসবে। এবং এটা তো আমরা দেখলামই, অর্থাৎ এখানকার যেগুলো সেগুলো আমাদের দেখা শেষ। তো আমি ফের একটা নতুন ব্লক নিই, দেখছি, লিস্ট দেখছি, ব্রাউজ অল করি কি কি আছে এখান থেকে দেখিনি। এবার অডিও আছে দেখেন, কভার আছে, কভার ফটো দেওয়ার জন্য পাবেন, ফাইল আছে, ফাইলের জন্য পাবেন, ভিডিও, আমি ভিডিওটা দেখাই। এবার ভিডিওটা ক্লিক করলাম, এবং দেখেন আপলোড ভিডিও, তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করি। আচ্ছা এইভাবে নিয়ে আসতে গেলে অনেক টাইম লাগবে, আমি ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি আমাদের চ্যানেল থেকে। কোড ইয়ার ভিডিও, এখান থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমরা এটা রাইট বাটন ক্লিক করে ভিডিও কপি ভিডিও ইউআরএল, এবার এটাকে কপি করি, কপি করে এখানে নিয়ে আসার পরে দেখেন ইনসার্ট ফ্রম ইউআরএল, এটা ক্লিক করেন, এখানে পেস্ট করেন, তারপর এটা দেখেন অ্যাপ্লাই, এবার অ্যাপ্লাই করে দেন। দেখেন আমাদের সামনে ভিডিওটা চলে আসছে। এবার যদি আমি আপডেট করি, আপডেট করার পরে আমি আবার এই পেজে চলে যাই এবং এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের সামনে ভিডিওটা চলে আসছে। তাহলে আমরা ইমেজ নিয়ে আসলাম, গ্যালারি করলাম এবং ভিডিও নিয়ে আসতে পারলাম। এবার আমি ফের একটা ব্লক নিই, ব্লক নেওয়ার পরে আচ্ছা উপরে যাই, ব্রাউজ অল। আচ্ছা 1 মিনিট, কেউ আসছে মনে হয়, আমি একটু দেখে আসি। তাহলে এখান থেকে এবার আমরা আপনারা বাদ বাকি যেগুলো থাকলো ইমেজ, গ্যালারি, অডিও, অডিও সেম ভাবে নিয়ে আসতে পারবেন ভিডিওর মতন করে, ফাইল এ বিষয়ে আপনারা জানেন। এবার আমি এখান থেকে বাটনটা দেখাই। বাটনটা দেখানোর আগে আমি এখানে একটা ফ্ল্যাগ আপনি নেওয়ার পরে আমি এটাকে রিমুভ করে দিই এবং এখান থেকে ফের আমি কিছু লেখা নিয়ে আসি, কপি কন্ট্রোল ভি, ফের এখান থেকে আমি যাই, যাওয়ার পরে এটাকে বোল্ড করি, সবগুলো সিলেক্ট করে নিই, তারপর বোল্ড করি, হলো। এবার এটাকে যদি আমি সেম ভাবে ডুপ্লিকেট করতে চাই, দেখেন এই একই জিনিস ডুপ্লিকেট করতে চাই, ডুপ্লিকেটে মারি, দেখেন এটা চলে আসলো আবার। আমি যে ডুপ্লিকেটে মারি কি হচ্ছে, এই জিনিসটা সেম ভাবে ডুপ্লিকেটে চলে আসছে। এবার আমি যদি এই প্লাসে ক্লিক করে দেখেন এখান থেকে সেম ভাবে ব্লকটা নিয়ে আসতে পারবো। এখানে যদি ক্লিক করি তাহলে মুডটা নিয়ে আসতে পারবো, এখানে ডিটেলস জানতে পারবো। এখানে আমি টোটালি ক্যারেক্টার ইউজ করছি 502টা, 71টা ওয়ার্ড ইউজ করছি, হেডিং ইউজ করছি 0, প্যারাগ্রাফ 3টা, ব্লক এটা সবকিছু আছে। অনলাইন শিফট, এই শিফটটা নিয়ে চলে আসতে পারবো। তো আমি এগুলো সবকিছু এখান থেকে দেখে নিতে পারবো। এই ডিটেলসটা আপনাদের খুব বেশি প্রয়োজন হবে যখন আপনারা কোনো ক্লায়েন্টের কাজ করবেন, যে কিভাবে কি কাজ করতেছেন। তো আমি এখান থেকে ফের একটা অ্যাড ব্লক করি,
করার পরে এখানে আমি একটা বাটন নিয়ে আসবো। এবার এই যে বাটনে ক্লিক করি, দেখেন এখানে বাটন চলে আসলো। এবার এখানে আমি ডাবল ক্লিক করে কিছু একটা লিখি ক্লিক হেয়ার। এবং ক্লিক হেয়ার লেখার পরে দেখেন আমি যদি এখানে যাই, ভিতরে যে লেখাটা লিখছি এটাকে আমি চাইলে দেখেন এখানে একটু যাই, ইনলাইন ইমেজ, এর ভিতরে আমি ইমেজ দিতে চাচ্ছি, সাবস্ক্রাইব করতে চাচ্ছি, মানে এক্সট্রুর মতন করতে চাচ্ছি কি, এই দেখেন এই জিনিসগুলো টেস্ট কালার দিতে চাই, সেম ওই জিনিসগুলো আবার এখানে দেখায় দিচ্ছে। তারপর আবার এখানে টাইনি ধরে উপরে নিয়ে যাওয়ার অপশন আছে। এবং বাটনটা কি আমি ফিল রাখতে চাচ্ছি কি, ফিল মানে কি ভিতরে দেখেন কালার থাকবে, আউটলাইন মানে কি ভিতরে কালার থাকবে না, এটা করতে চাচ্ছি কি আমি সেটা করতে চাই। আউটলাইন মাইট দিয়ে দেখেন ভিতরে কালারটা চলে গেছে, চারিদিকে কালার আছে, যখন হোভার করছি তখনই আসতেছে। আবার এখানে যদি আমি ফিল করে দিই তাহলে দেখেন এখনো সম্পূর্ণ জায়গাতে কালার আছে। আমি তারপরে আবার একটা নতুন ব্লক নিই, ব্লক নেওয়ার পরে আমি এখানে যাই, বাটন, কলাম, গ্রুপ, সেপারেটর, মুভ, পেজ ব্রেক, স্পেসার। আচ্ছা এগুলো আমাদের যেগুলো আপনারা এগুলো দেখবেন সব। স্পেসার মানে কি, এই যে মাঝখানে ব্লকের মাঝখানে কতটুকু আপনি জায়গায় স্পেস রাখতে চাচ্ছেন। পেজ মেগের মানে কি জানেন, সেপারেটর মানে কি জানেন, সেপারেটর মানে এই যে এমন একটা দাগ চলে আসবে, ঠিক আছে। এফ সেপারেটরের মধ্যে আপনি দুই রকম সেপারেটর দিতে পারবেন, সম্পূর্ণ লং এভাবে দিতে পারবেন, একটা ডট দিতে পারবেন, এই যে ডট ডট, আপনি যেমন ভালো লাগে তেমন দিবেন। আচ্ছা আমি এখানে ফের ক্লিক করলাম, করার পরে আপনাদের এবার দেখাবো আমি শর্টকাট। এই শর্টকাটটা আমি এখানে ক্লিক করলাম, করার পরে এই শর্টকাট দেখাতে হলে আপনাদের এখন আমাকে আবার ড্যাশবোর্ডে যেতে লাগবে। আমি ড্যাশবোর্ডে যাই, দেখেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি প্লাগইনে যাই। এখন প্লাগইন কি বোঝার দরকার নাই, কারণ কিছুক্ষণ পরে আমি আপনাদের প্লাগইনটা বিষয় বোঝাবো। জাস্ট শর্টকাটটা দেখানোর জন্য আমি ড্যাশবোর্ড থেকে আপনাদের প্লাগইনে গেলাম। এবার এখানে কন্ট্রাক্ট ফর্ম, নেট স্পিড একটু স্লো মনে হচ্ছে, ঘুরতেছে আসুক। কন্ট্যাক্ট ফর 7 এটাকে আমি ইনস্টল করে নিই। ইনস্টল হতেছে। বাংলাদেশের নেটের অবস্থা একা একা ইউজ করে তারপরে একই অবস্থা। আচ্ছা হয়েছে, এবার অ্যাক্টিভ করি। দেখেন অ্যাক্টিভ করার সাথে সাথে এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম 7 চলে আসছে, এবং এখানে দেখেন কোন জায়গায় কন্ট্যাক্ট ফর্ম আসছে কি, এই যে এখানে কন্ট্যাক্ট আসছে। এবারে এই কন্ট্যাক্টে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে শর্ট কোড দিয়ে দিছে, এই যে এটা। এবার এখান থেকে এটা কপি করেন, করে দেখেন এখানে এখন কোনো কিন্তু কন্ট্যাক্ট ফর্ম নাই, লিভে কমেন্ট আছে শুধু। আমি যদি এটা রিফ্রেশ করে দেখেন এখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট ফর্ম নাই। এবার আমি এই কন্ট্যাক্ট ফর্ম এখান থেকে কপি করলাম, করে এই যে শর্টকাটটা নিলাম অ্যাড ব্লকের ভিতরে, এখানে যে আমি পেস্ট করি। এবার এখান থেকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি আপডেট করি। ওকে আপডেট হয়েছে, আমি এখানে যাই রিফ্রেশ দিই, দেখেন এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে, ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট সবকিছু দিয়ে, এবং শেষে একটা সাবমিট বাটনও আছে। তার মানে কত সহজে আমরা এখান থেকে শর্টকাটের মাধ্যমে যে কোনো কিছুকে আমরা শর্টলি ভাবে এখানে অ্যাড করতে পারি। তারপরে আমরা ফের অ্যাড ব্লকে যাই, যাওয়ার পরে আর কি আছে দেখি এখানে দেখার মতন। আর্কাইভ মানে ওইটা আপনার সবসময় শো করাবে, দেখবেন আপনি ব্লগ সাইডে গেলেই যতগুলো পোস্ট আছে নিচে আর্কাইভ আকারে থাকে, মানে ওই দিনগুলো সব শো করবে। তারপরে আছে কি ক্যালেন্ডার, ক্যালেন্ডারে ক্লিক করে দেখেন আপনি একবার ক্যালেন্ডার এখানে চলে আসবে, এবং এখন যে আজকে যে 21 তারিখ এটা অটোমেটিক দেখে নিচে দাগ চলে আসছে, ক্যালেন্ডারে এখানে আপনাকে দাগ আকারে দেখায় দিচ্ছে। তারপরে আমি ফের যাই ওখানে, যা যা লাগে মোটামুটি আমাদের প্রতিদিন প্রয়োজন হয় সেইগুলো আমি দেখানোর ট্রাই করছি। বাদ বাকি বলাগুলো আপনার বাসার থেকে দেখে দেখে করে নেবেন, প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে। এর ভিতরে যেগুলো আছে এগুলো আমি বলে দিই। ক্যাটাগরি মানে কি, আপনি কোন ক্যাটাগরির আন্ডারে রাখতে চাচ্ছেন, আমাদের তো অনেকগুলো ক্যাটাগরি হয়। তারপরে কাস্টম এইচটিএমএল, কাস্টম এইচটিএমএল কিভাবে লিখবেন সেটার জন্য। লেটেস্ট কমেন্ট, লেটেস্ট কমেন্ট আপনার এখানে দেখানোর জন্য।
লেটেস্ট পোস্ট, RSS, সোশ্যাল আইকন, এগুলো আপনার প্রত্যেকটা জিনিস, ট্যাগ কাউট, সার্চ, এগুলো এখানে যেমন সার্চ আমি দেখেন ক্লিক করি, দেখেন এখানে সার্চ অপশন চলে আসছে। এগুলো প্রত্যেকটা ক্লিক করে করে আপনি এখান থেকে দেখে নেবেন। তারপরে এখান থেকে আপনি হচ্ছে ইমবেডেড করতে পারবেন টুইটার, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ভিমো, ইমবেডেড এর মাধ্যমে এগুলো সব ইমবেড করতে পারবেন। যদি আপনি এখান থেকে ইউটিউব ইম্পোর্ট করতে চান তো ইউটিউবে ক্লিক করেন, করার পর আপনি ইউটিউবের এখান থেকে লিঙ্ক নিয়ে এসে দেন, আপনি ইউটিউবটা ইমবেড হয়ে যাবে। দেখেন youtube.com, কন্ট্রোল ভি, ইমবেড। ও আচ্ছা, আমি তো ইমবেড করি নাই। আচ্ছা, এই ইমবেডটা আমি আপনাদের ভিমোর থেকে দেখাই তাহলে আরো ভালো হবে। ভিমো, যদি ইউটিউব থেকে দেখাবো, ইউটিউবে আমি যে কোনো একটা ভিডিও নিই, এটা যাই, যাওয়ার পরে দেখেন এখানে শেয়ার অপশন আছে একটা, তারপরে এখানে ইমবেড আছে, এখান থেকে দেখেন এই ইমবেড, এখান থেকে আপনার ফাইলটা দেখা দিচ্ছে ইমবেড ভিডিও। এবার এখান থেকে আপনি এটাকে কপি করেন, করে এখান থেকে যান, যাওয়ার পরে এটা পেস্ট করেন। আচ্ছা, কি বিষয়, কপি ইউআরএল, কপি ইমবেডেড কোড, ওকে, কন্ট্রোল ভি, কনভার্ট টু লিঙ্ক, আপডেট করে দেখি তো কি আসে। আচ্ছা, এটা মিসিং আছে, আমি একটু এটা দেখতেছি, আবার ব্লগে যাই, ফের এটাকে আমি ডিলিট করে দিই, রিমুভ ব্লক করি, তারপর ফের ব্লকে যাই আমি, এর ভিতরে আর কি আছে বাদ, আচ্ছা এর ভিতরে কিছু নাই বাদ, এগুলো বাদ বাকি যেগুলো আছে ওগুলো আপনার সবগুলো একবার বাসায় প্র্যাকটিস করে নেবেন। এবার আমি এখান থেকে বাম পাশে যাই, আমি সবগুলো ডিলিট করে দিই, একটা রেখে দিই শুধু, এটাও রিমুভ করে দিই, রিমুভ ব্লক, যেগুলো রিমুভ করতে চাবেন সেগুলো আসবেন এখানে, রিমুভ ব্লক করবেন, সবগুলো ব্লক রিমুভ হয়ে যাবে। রিমুভ করলাম, দেখেন এটাও রিমুভ করি, আমাদের সব ব্লকগুলো এখন রিমুভ হয়ে গেছে, শুধু একটা বাদে। আমাদের শুধু কি থাকলো এখন, প্লাগ আপ এই ব্লকটা থাকলো। আমি যদি এটাকে ফের এবার আপডেট করি, ব্লগে যাই, রিফ্রেশ করি, দেখেন সবগুলো এবারে হয়েছে, একটা আছে, জাস্ট প্লাগ আপের এটাই আছে। ওকে, এখানে একটা আছে সেপারেটর, এটাও দিলাম, আপডেট দিলাম। এবার আমি এতক্ষণ দেখতেছিলাম ব্লগের কাজ, এটা ব্লগের ভিতরে কি কি কাজ আছে সেগুলো দেখতেছিলাম, এবং যখনই দেখেন আমি ব্লগে ক্লিক করে আসি তখন এখানে দুইটা অপশন আছে, ব্লগ আর পোস্ট। আমি এই ব্লগের ভিতর থেকে এখন এই জিনিসগুলো দেখবো, ডান পাশে যেগুলো আছে, ফার্স্টে যেহেতু এটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ দেখাচ্ছে, এবং এটা টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি ফন্ট সাইজ, এখান থেকে আপনার ফন্ট সাইজ দেখেন এক্সট্রা স্মল করতে পারবেন, তারপরে হিউজ করতে পারবেন, এক্সট্রা লার্জ করতে পারবেন, এখান থেকে আপনারা সবগুলো সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দেখে দেখে আপনি এখান থেকে করে নিতে পারবেন। তারপরে যদি আপনি কাস্টম লেখার এখানে কোনো ফন্ট সাইজ দিতে চান, দেখেন 30 দিলাম, এখানে কাস্টম আকারে কিন্তু নিয়ে নিচ্ছে, এখানে আপনি 28 দেন নিয়ে নেবে, এখানে আপনি 18 দেন নিয়ে নেবে, এখানে আপনি কাস্টম ভাবেও দিতে পারবেন, মানে এটাকে রিসেটও করতে পারবেন। লাইন হাইট মানে উপর থেকে নিচে ফাঁকা কতটুকু থাকবে, দেখেন এখন 1.5 আছে, আমি যেটা কমায় দেখেন রাইট হাইট কমতেছে, আবার এটা থেকে যদি আমি বাড়াই দেখেন রাইট হাইট বাড়তেছে। তো সবসময় ডিফল্ট ভাবে 1.5ই দেওয়া থাকে, এটা রাখলাম। এবার দেখেন কালার সেটিং, এখন বর্তমানে এই ফন্টগুলোর কালার দেওয়া আছে, দেখেন টেক্সট কালার, টেক্সট কালার মানে কি ফন্টের কালার কালো দেওয়া আছে,
আপনি এখান থেকে এর আগে আমি দেখাছিলাম কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার এখান থেকে দিলে সেগুলো চেঞ্জ হবে। তো এইগুলো থাকে, তো সবসময় ডিফল্ট থাকে। আপনি চাচ্ছেন এইগুলো বাদেও আপনি কাস্টমলি ভাবে কালার দেবেন, সেজন্য কি করবেন, এই যে কাস্টম কালার আছে, এখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে নেন। এখান থেকে সিলেক্ট করে কালারটা আপনি এখান থেকে দিতে পারবেন, কতটুকু কি রাখতে চাচ্ছেন। হ্যাঁ, এবং তো দেখেন এখানে টেক্সট কালার এটা দেওয়া হয়েছে। তারপরে যদি আপনি এটা ক্লিয়ার করেন ওটা চলে যাবে। তারপর এখন ব্যাকগ্রাউন্ড কালার, এর নিচে আমি কালার দিতে চাচ্ছি। এর নিচে কালার দিতে হলে দেখেন সাপোজ আমি এই কালারটা দিই, তাহলে এর নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। এবং ব্যাকগ্রাউন্ড কালার এটা দিচ্ছি, তার উপরে এটা দেখা যাচ্ছে না, তাহলে উপরে টেক্সট কালারটা আমি হোয়াইট দিয়ে দিই, সিলেক্ট নাই, সাপোজ হোয়াইট দিই। আচ্ছা, এটা তুলি ফের, আবার কালো নিয়ে আসলাম। এবার দেখেন আমি এখানে যখন এটা সিলেক্ট করতেছি, এবার নিচের দিকে এসে দেখেন দিস কালার কম্বিনেশন মে বি হার্ড, মানে কালার কম্বিনেশনটা আমাদের যে ঠিক নাই সেটা এখানটা ওয়ার্নিং আকারে বোঝাই দিচ্ছে। আমি যদি এই টিক চিহ্ন দেখুন তুলে দিই, দেখেন এটা চলে যাবে। তারপর আপনি কালার কম্বিনেশনটা ঠিক দিচ্ছেন না ভুল দিচ্ছেন, এখান থেকে সেই জিনিসটা এরা দেখাই দিবে। তারপর টেক্সট সিটি ডপ ক্যাপ, ক্যাপ মানে কি প্রথম যে অক্ষরটা আছে এইটি বড় হাতের হয়ে যাবে। আমি যদি এটা ই করে দিই তাহলে দেখেন প্রথম যে অক্ষরটা আছে এটা বড় হাতের হয়ে যাবে, তো আমাদের ওইরকম প্রয়োজন নাই, আমি এটা তুলে দিলাম। তারপরে অ্যাডভান্সের ভিতরে আসি, এবার এইচটিএমএল কোড এখানে ইউজ করতে পারবেন, যেটা এর আগে আমরা এখান থেকে দেখে আসি। তারপরে এখানে দেখেন এডিশনাল সিএসএস, এবার এখানে এডিশনাল সিএসএস যদি আপনি অ্যাড করতে চান করতে পারবেন। যেমন আমি যদি এখানটায় আকাই দিই, আকাই দিয়ে যদি এই সিএসএসটা আমি এখানে অ্যাড করতে চাই, এই সিএসএস ধরে আমি আবার এখানে ডিজাইন করতে পারবো। কিভাবে পারবো আমি দেখাই। এখানে যাইতে লাগবে অ্যাপের কাস্টমাইজ, কাস্টমাইজ যাওয়ার পরে দেখেন অ্যাডিশনাল সিএসএস আছে। এবার এখানে যদি ওই ক্লাস ধরে এখানে আমি ডিজাইন করি তাহলে ডিজাইন হয়ে যাবে। এটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো। তার মানে এখান থেকে আমরা নিজের ইচ্ছা মতন সিএসএস অ্যাড করে এটা ডিজাইন করতে পারি। তাহলে এটাও দেখে নিলাম আমরা। তাহলে এখান থেকে ব্লকে সবকিছু আমাদের দেখা শেষ। এবার আমরা এখান থেকে পোস্টের ভিতরে কি আছে এটা একটা দেখে আসি। পোস্ট এখন ভিজিবিলিটি কি আছে, পাবলিক। আমরা চাইলে এটা পাবলিক না করে এটা প্রাইভেটলিও করতে পারি। যদি আমি এখানে প্রাইভেট এই ক্লিক করে দেখেন, এটা ওকে মারলাম, এটা দেখেন প্রাইভেট হয়ে গেল। এবার আমি চাচ্ছি এটা কিন্তু আর আমি ছাড়া আর অ্যাডমিন ছাড়া কেউ দেখতে পারবে না, এখানে লেখাই দিছে অ্যাডমিন আর এমন ছাড়া কেউ দেখতে পারবে না। এবার আমি চাচ্ছি এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে, মানে আমি যে পাসওয়ার্ড ওই ব্লগের যদি আমি কাউকে দিই তাহলে সে দেখতে পারবে, তাছাড়া পারবে না। যেমন আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড দিলাম, এখানে আমি আঁকাই দিলাম, তারপরে এটা আমি আপডেট দিলাম। এখন এখানে দেখেন পাসওয়ার্ড প্রোটেক্টেড দিছে, এবং এটাকে আমি এখন রিফ্রেশ দিই। দেখেন এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড ব্লক, ওই লেখাগুলো কিন্তু একটাও আসে নাই, এই যে এই লেখাগুলো যে আছে এগুলো আসে নাই। এগুলো দেখতে হলে আমার কি করতে হবে, এখন এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে আকাশ, তারপরে ইন্টার মারি। দেখেন এবারে লেখাটা আমার চলে আসছে। তার মানে এখানে আমরা তিন ভাবে রাখতে পারি, এটাকে পাবলিক রাখতে পারি, প্রাইভেট রাখতে পারি এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে পারি। আমরা সাধারণত সবসময় ব্লগিং সাইট গুলোতে পাবলিকই রাখি, কারণ নিজে দেখার জন্য তো নিজে কেউ সাইট করে না। যেগুলো খুব পার্সোনাল সেগুলো আমরা প্রাইভেট করে রাখবো, আরো পার্সোনাল সেগুলো প্রোটেক্টেড করে রাখবো। আমরা তিনটাই দেখে রাখলাম, ফের আপডেট করে দিই। তারপর এটা কত তারিখে পাবলিশ হয়েছে এই পাবলিশের ডেটটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে যে দেখেন 21 তারিখ আছে, আপনি 21 তারিখের থেকে দিয়ে আগামী মাসে দেয়া আছে, এপ্রিল মাসে দিয়ে দিলেন, এখান থেকে মাস চেঞ্জ করলেন, সাল চেঞ্জ করলেন, আপনি যা ভালো লাগে সেটা চেঞ্জ করতে পারবেন। ইভেন কি এখান থেকে টাইমও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কোনো প্রবলেম নাই। তারপরে কি আছে পোস্ট ফরম্যাট, পোস্ট ফরম্যাট দেখেন এখানে স্ট্যান্ডার্ড আছে। এই ফরম্যাটটা বুঝতে হলে আপনারা যখন লাইভ সার্ভারে যাব তখন এই ফরম্যাটটা খুব ভালো বুঝবেন। এখন আপাতত যে স্ট্যান্ড থাকবে এটাই আপনি দিয়ে দেবেন, স্ট্যান্ডার্ড সাইজ এই পোস্ট ফরম্যাটই থাকবে। তারপরে স্টিক টু দা টপ অফ দা ব্লক, এটা বোঝার জন্য দেখেন আমি এটার ফের করি, ডুপ্লিকেট করি, করার পরে এখানে আঁকাই দিই। এবার এটাকে আপডেট করি, রিফ্রেশ করি। দেখেন এটা দুইটা আছে, আই এম নাজমুল হুসাইন, আই এম আকাশ। আমি চাচ্ছি আই এম আকাশ হুসাইন এটা সবসময় উপরে থাকবে,
সেজন্য কি করতে হবে বা কি করতে পারি, সেজন্য আমি এই ব্লকটাকে স্টিক টু দ্য টপ যদি আমি এখানে ক্লিক করে দিই, তারপর যদি আপডেট দিই, তাহলে সবসময় যে পোস্টটা আমি দিব সেই পোস্টটা সবসময় উপরে থাকবে। দেখেন আমি এখন যতগুলো পোস্টই করব, আকাশ হুসাইন দিছি, কোনটা দিছি, পোস্ট আমি এটা করে নি। আচ্ছা, আপাতত এটা ডিলিট করি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটা থাক। আমি কি আপডেট দিচ্ছি? আচ্ছা, এই পোস্টটা আমার প্রথমে আছে। আমাদের পোস্ট করলে কি দেখি, আমরা যে পোস্টটা পরে করি সেই পোস্টটা কি থাকে, উপরে থাকে। আমি যদি এখন আরেকটা পোস্ট করে দেখেন, পোস্ট করা বলতে আমি এটাকে আবার ডুপ্লিকেট করি, এখানে জাস্ট নাজমুল দিয়ে দিয়ে আবার আপডেট করি, রিফ্রেশ দিই। দেখেন নাজমুল এটা কিন্তু থাকার কথা ছিল উপরে, কিন্তু এই নাজমুল নিয়ে চলে আসছে কি নিচে। কারণ আমরা যখনই কোনো পোস্ট করি কি হয়, উপরের দিকে যায় না। এটা আসার মূল কারণ হচ্ছে আমি এখান থেকে স্টিকি করে দিয়েছি, এটাকে পোস্টটাকে টপে স্টিকি করে দিয়েছি। আমি যদি এখন এটাকে তুলে দিই, আপডেট করি, তাহলে দেখেন এখন এই নাজমুল উপরে চলে যাবে, আকাশ নিচে চলে আসবে। আচ্ছা, এবার কি ভুল গেছে, আমি আরেকটা তাহলে আপডেট করে দেখি। ফেল ডুপ্লিকেট দিলাম, আই এম কোড দিলাম, তাহলে ওই নিয়ম অনুসারে তো এই আই এম কোড যেটা আছে সেটা নিচে থাকার কথা। দেখি এটা নিচে থাকে কি উপরে থাকে, কারণ আকাশের নিচে যেহেতু নাজমুল আসছিল, এবার ওইটা আসে কি দেখি। আমি রিফ্রেশ করি, হ্যাঁ নিচে চলে আসছে। তার মানে এখানে যাই, এখানে যাই, তাহলে স্টিকি করে দিলে আমি যে পোস্টটাকে স্টিকি করবো সেটা সবসময় উপরে থাকবে। এবার এখানে আসার পরে আমি পারলাম লিঙ্ক। এই লিঙ্ক বলতে কি বোঝাই, যে আমাদের প্রত্যেকটা ব্লগে একটা করে লিঙ্ক থাকবে। এই লিঙ্ক ধরে ধরে, যে আমি এখন যদি এটা ক্লিক করে দেখেন, জাস্ট এই ব্লগ পেজে আসবে, অন্য কোনো পেজে যাবে না। এই লিঙ্কের মাধ্যমে আমরা যখন পেজগুলো ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করার সময় আমাদের এই লিঙ্কগুলো কাজে লাগবে। উপরে পেজের সাথে ক্লিক করলে করলে আসবে, যেমন আমাদের এখানে দেখেন এই ব্লগে যদি আমি ক্লিক করে দেখেন ব্লগে চলে আসতেছে। সেম ভাবে এই লিঙ্কের মাধ্যমে তখন আমরা এই কাজগুলো করতে পারবো। উপরে একটা জিনিস সাইডে আসছে, আমি রিভিশন, দেখেন এখানে 20টা রিভিশন আছে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমি কোন সময় কয়টা রিভিশন দিয়েছি এবং কি কি চেঞ্জ করছি এখানে দেখাইছে। দেখেন 1.5 এর এটা চেঞ্জ করছে, এখানে দেখাই দিয়েছে ক্লাস নেম থেকে, তারপর হাইট, এগুলো দেখাইছে। এগুলো যেগুলো আমি চেঞ্জ করছি এখানে প্রত্যেকটা এখানে দেখাই দিয়েছে। আপনার যদি কোনো সময় কোনোটা প্রয়োজন হয় যে আমি আগেরটা ব্যাক যাবো, তাহলে এখান থেকে ধরে ওই তারিখের বা কয় মিনিট আগে আপনি ব্যাক করছেন বা কোনটি প্রয়োজন সেটাই যেখান থেকে আপনি ব্যাক করে নিতে পারবেন। রিস্টার্ট করলে আবার ওইটা আবার চলে আসবে আগের জায়গাতে। তো আমি চাচ্ছি না এখন কিছু। আচ্ছা, রিফ্রেশ থাক। ওকে, তারপর এখানে এসে আমি ক্যাটাগরি, এখন এটা সম্পূর্ণ আনক্যাটাগরিড আছে। তবে এখান থেকে চাইলে একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে। তুমি অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে যদি ক্লিক করে দেখেন নিউ ক্যাটাগরি, এটা আমি দিই রান ক্যাটাগরির ভিতরে অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। এবার এটাকে আমি আপডেট দিই, দেওয়ার পরে রিফ্রেশ করি, দেখেন এখানে ক্যাটাগরির মধ্যে এখন দুইটা অ্যাড হয়ে গিয়ে আনক্যাটাগরি এবং রান দুটাতে আছে। আমি চাচ্ছি শুধু রানের ভিতরে থাকবে, তাহলে কি করব, আনক্যাটাগরিটা তুলে দিই এবং এটাকে আপডেট করি, তারপরে এটাকে রিফ্রেশ করি, দেখেন শুধু রানের ভিতরে আছে। তারপর আমরা ক্যাটাগরি সেট করে দিতে পারবো। এখন যদি আমি রানে যদি ক্লিক করি জাস্ট, তাহলে রানের ভিতরে যেগুলো লিখছি সেগুলো থাকবে, তাছাড়া কিছুই থাকবে না। আচ্ছা, তারপরে ক্যাটাগরি এটাও গেল। তারপর এখানে ট্যাগ, এই পোস্টটাকে আমরা কি নামে সার্চ করলে পাবো সেই ট্যাগ, যেমন এটাকে আমি রান দিতে পারি, ইন্টার মারলাম, তারপর কোড দিতে পারি, ইন্টার মারলাম। এই নামগুলোতে যদি আমি সার্চ করি তাহলে এটাকে পাবো। এবার আমি এটাকে আপডেট দিই, দেওয়ার ফলে এখানে যাই, ফের রিফ্রেশ করি,
দেখেন এখানে ট্যাগ গুলো এখানে চলে আসছে, অর্থাৎ আমি এইগুলোতে ক্লিক করলে ওই যে পেজটা ক্রিয়েট করা হয়েছে ওই পেজে চলে আসবে, রানে যেখানে আসবে কোডও সেটা একই জিনিস চলে আসবে। ইভেন কি আপনি যদি সার্চ করেন রান বলে, ওই সেই পেজে চলে আসবে। তাহলে আমি এখান থেকে সম্পূর্ণ ট্যাগ দিয়ে ওই সাইডে আমি যতগুলো কন্টেন্ট লিখবো, যতগুলো ব্লগ লিখবো বা পোস্ট লিখবো সেগুলো ইন্ডিকেট করে দিতে পারি যে এই সার্চ করলে এই নামে বা এই ট্যাগ দিয়ে সেটাকে পাবো। তারপর আসছে দেখেন ফিউচার ইমেজ, এটা যদিও অনেক বড় হয়, তারপর দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফিউচার ইমেজ নিই, ফিউচার ইমেজের ভিতরে যাই, তারপর এটা নিয়ে ওপেন করি। ওকে, লোড নিচ্ছে। সি ফিচার ইমেজ এখানে থাকলো, আপডেট করি, তারপর আবার আমি মূল পেজে চলে যাই, ইন্টার মারি। দেখেন ফিচার ইমেজ হিসেবে এটা বড় আকারে চলে আসবে। আমরা ফিচার ইমেজ কি বুঝি, যে পোস্টটা করি সে পোস্টটাকে বড় আকারে দেখানোর জন্য। যেমন আমাদের যদি আইটি সাপোর্টে যায়, আমাদের ব্লগিং সাইডে এখানে ফিচার ইমেজ গুলো আমাদের যদিও সাইজ করে দেওয়া আছে এই আকারে এতখানি দেখাচ্ছে, এগুলো একটা ফিচার ইমেজ। তো এখানে আমরা এই ফিচার ইমেজ গুলো এইভাবে সেট করে দিতে পারি। ওকে, এখানে গেলাম, তারপরে এক্সপেক্ট, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমি যাই এখানে লিখি না কেন সেটা শো করবে না। আমি যে হাই লিখলাম দেখেন সাইডে এটা শো করবে না, আচ্ছা নিচে শো করতেছে, তার মানে এটা অপশনাল। ও হ্যাঁ, এটা অপশনাল আকারে আপনারা রেখে দিতে পারবেন, মানে ইমেজের নিচে বা ওই পেজের ভিতরে আপনি এটা অপশনাল আকারে রেখে দিতে পারবেন। তো আমার এটা প্রয়োজন নাই, তারপর দেখানোর জন্য দিলাম ডিসিশন। এখানে দেখেন অ্যালাউ কমেন্ট, এখানে যদি এটা টিক চিহ্ন মারিয়ে রাখেন তাহলে আপনারা এই সাইডে এসে অ্যালাউ করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। এই যেখানে কমেন্ট করার অপশন আছে, কই গেলাম, বেস্ট টু ব্লগ, এই যেখানে কমেন্ট করার যে অপশন আছে এখান থেকে তারা কমেন্ট করতে পারবে। আর আমি যদি অ্যালাউ কমেন্টটা তুলে দিই তাহলে ওখান থেকে আর কমেন্ট করতে পারবে না। আর অ্যালাউ পিন ব্যাক এন্ড ট্যাগ ব্যাক, এটা যদি আপনারা দিয়ে রাখেন তাহলে আপনাদের সুবিধার কি, এটা সবসময় আপনারা টিক চিহ্ন দিয়ে রাখবেন। তাহলে কি হবে, আর যদি সবসময় টিক চিহ্ন না দিয়ে রাখেন তাহলে কি হবে, এই অ্যালাউ ফিডব্যাক যদি আপনারা টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে এই সাইডে এসে আপনারা, যেমন অনেকে স্প্যাম করার জন্য দেখা যাচ্ছে 2টা বা 3টা বা 4টা আপনার ব্যাক লিঙ্ক করে, সেই লিঙ্ক গুলো অটোমেটিক আকারে আপনাকে ওয়ার্নিং দেখাই দিবে। এই সাইটে আপনার অটোমেটিক আকারে সেগুলো ওয়ার্নিং দেখাই দিবে যে আপনি এখানটায় ওরা আইসে আপনাকে এই ব্যাকলিংকের মাধ্যমে আপনাকে স্প্যাম ঢোকাতে চাচ্ছে এবং সেটা আপনার কিসে চলে যাবে, আপনার ইমেলে চলে যাবে। এবার ইমেলে যাওয়ার পরে আপনি যখন বুঝতে পারবেন যে এটা আসলে হচ্ছে স্প্যাম, তাহলে তো আপনি অবশ্যই সেই কমেন্টটা অ্যালাউ করবেন না। আর যেটা এটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে লেখেন তাহলে আপনি মনে করেন 5টা 10টা 20টা 50টা যা আসুক না কেন আপনাকে আর ওখান থেকে ইমেলের মাধ্যমে হোক বা আপনার সাইট থেকে ওইগুলো দেখতে পারবেন না। এবং অ্যালাউ পিং ব্যাংক এই বিষয়ে আপনাদের আরো জানার প্রয়োজন হয় বেশি, গুগল থেকে আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তাহলে আমরা এখান থেকে ব্লগ এবং পোস্ট যা কিছু ছিল সবকিছু এখান থেকে আমরা দেখে নিলাম। এইগুলো সাধারণত ক্লাসিক এডিটরের ভিতরে আমাদের কাজে লাগে। এবার উপরের দিকে আসছে দেখেন প্রিভিউ, মানে এই পেজটা যে আমরা কাজ করছি এই পেজের প্রিভিউ আমি এখান থেকে দেখতে পারবো। ডেস্কটপ মোডে দেখবো না ট্যাবলেট মোডে দেখবো না মোবাইল মোডে দেখবো না নিউ ট্যাবে যা দেখবো সবকিছু দেখতে হবে। আমি যদি ট্যাবলেট মোডে দিই দেখেন এরকম আসবে, মোবাইল মোডে দিই দেখেন এরকম আসবে, এখান থেকে আমি সেগুলো সব দেখতে পারবো। তারপরে দেখেন সুইচ টু ড্রাফট, ড্রাফট মানে কি এটা সেভ থাকবে, পাবলিশ হবে না। এখানে যতগুলো সেটিং ছিল অল্প টাইমের ভিতরে আমি বলার ট্রাই করছি, তারপর আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করলে এগুলো আরো ভালো মতন বুঝতে পারবেন। তো আমি এখন এই সাইডে চলে যাই, এভাবে আছে। এবার আমি এখান থেকে ব্যাকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা পোস্ট দেখলাম, অ্যাড নিউ পোস্ট করতে পারলাম, ক্যাটাগরি দেখেছি আমরা, কিন্তু আমরা ক্যাটাগরি এখানে অ্যাড করছি কিন্তু রান। এখান থেকে আপনারা ইচ্ছা করলে আরো ক্যাটাগরি ইউজ করতে পারবেন, যেমন ওয়েব ডিজাইন ক্যাটাগরি দিলাম একটা, স্ল্যাগটা সবসময় ছোট হাতের দিবেন, ওয়েব ডিজাইন দেওয়ার পরে এখানে প্যারেন্ট, প্যারেন্ট বলতে বোঝায় কি এর ভিতরে রাখতে চাচ্ছেন কি, না আমি এখন রাখতে চাচ্ছি না, সো আমার এটা দরকার নাই, অ্যাড নিউ ক্যাটাগরি, দেখেন এখানে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের আন্ডারে আপনি যা কিছু রাখতে চান
এখান থেকে এডিট করে সেগুলো রাখতে পারবেন। এখন ডেসক্রিপশন থেকে শুরু করে আপডেট দিয়ে রেখে দিতে পারবেন। তো ক্যাটাগরি আমরা দেখছি, এবং তারপরে কি আছে ট্যাগ, ট্যাগও দেখে নিয়েছি আমরা, কোড রান দুটা ট্যাগ দিছিলাম, এখান থেকে আরো ট্যাগ দিই। সেই ট্যাগের ভিতরে যেমন আমরা দিই ওয়ার্ড প্রেস, এবং স্লগ সবসময় ছোট হাতের দিবেন, ওয়ার্ড প্রেস, মানে এটাকে অ্যাড নিউ ট্যাগ করে দেখেন এখানে ট্যাগ অ্যাড হয়ে যাবে। এই যে এবার এই ট্যাগ দিয়ে আমরা সার্চ দিলে আমরা সেটা দেখতে পারবো। এবং এটাকে দেখেন কাউন্ট করতে 0 1 1, এই কাউন্টটা যারা প্রোগ্রামার তারা খুব ভালো করে বোঝেন। 0 মানে কি প্রথমে, 1 মানে তারপরে, তার 1 1 কে এভাবে বাড়তে থাকে। কুইক এডিটে যাই, যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন আপডেট ট্যাগ যদি করি করে দিতে পারবেন। এডিট করলে শুধু এডিট, ভিউ করলে ভিউ, ডিলিট করলে ডিলিট। অর্থাৎ তাহলে আমরা পোস্টের ভিতরে যেগুলো ছিল সবগুলো দেখলাম। তারপরে আমরা মিডিয়াতে যাই, মিডিয়া ক্লিক করলাম, মিডিয়ার ভিতরে আমরা যতগুলো ইমেজ আপলোড করছিলাম সেই ইমেজগুলো এখানে দেখাচ্ছে। এবং এখানে দুইটা ভিউ আছে, এটা দেখেন এটা লিস্ট ভিউ, এটা গ্যালারি ভিউ। আমি যদি লিস্ট ভিউতে ক্লিক করে দেই তাহলে এটা লিস্ট আকারে দেখাবে, এবং অথরকে তার নাম দেখাবে, আপলোড কোথায় হয়েছে সেটা দেখাবে, কয় জায়গায় আপলোড হয়েছে বা কখন আপলোড হয়েছে সেটাও দেখা দিবে। এখান থেকে আপনার ডেট মেট সবকিছু দেখতে পারবেন, এবং এখান থেকে চাইলে আপনি ডিলিট করতে পারবেন, ভিউ করতে পারবেন। অল মিডিয়ার ভিতরে আপনি ইমেজ, আনঅ্যাটাচড, মাইন্ড, এই তিনটা জিনিস দেখতে পারবেন। ইমেজ মানে কি, ইমেজ যা দেখলাম তা। আনঅ্যাটাচড কি মানে ফাইল যা কিছু আছে, ফাইল জাতীয় সবকিছু নিয়ে আসতে পারবেন, মাইন্ড থেকে আপনি আবে সব আনতে পারবেন। অল ডেট দেখতে পারবেন, এবং এখান থেকে অ্যাড নিউ যদি করেন এখান থেকে একটা নতুন ভাবে আবার আপলোড করতে পারবেন। এখান থেকে নতুন ভাবে আপনি ইমেজ আপলোড করতে পারবেন, অথবা ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে সেখানে সাইড দিলে এখানে ইমেজ আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে মিডিয়ার কাজ। আচ্ছা, মিডিয়াও দেখে ফেললাম। তারপরে আমরা পেজে যাই। ডিফল্ট ভাবে দেখেন এখানে দুইটা পেজ দেওয়াই আছে। আমি যদি এই পেজটা ভিউ করি এবং এই পেজটা ভিউ করি, দেখেন এই পেজটা এরকম আছে এবং স্যাম্পল পেজটা এরকম আছে। আমি এখন এই দুইটা পেজে এখান থেকে ডিলিট করে দেব, দিয়ে আমি নতুন ভাবে পেজ ক্রিয়েট করব। তো আমি এটাকে টাচ করি, এটাকে টাচে দিই, দেওয়ার পরে ইন্টার মারি। দেখেন আমাদের আগে যা কিছু আছে শুধু সেগুলোই থাকলো, পেজের আর কিছু নাই। আমি যদি এইগুলো হটাই দিতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এইগুলো হটাই দিই আপনাদের বোঝার সুবিধার্থে। সেজন্য আমি কি করব, ফের পোস্টে যাই, পোস্টে যাই এটা ট্রাশ করে দিই। এবার আসেন দেখেন ব্লকটা হেঁটে যাবে, হেঁটে গেছে, তার মানে পেজটা সম্পূর্ণ ফাঁকা। তো আমি পেজে এখন নতুন পেজ ক্রিয়েট করি, করার জন্য অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে ক্লিক করলাম, করার পরে পেজের নাম দিই হোম। হোমের ভিতরে আমি সাধারণত কি রাখবো, এটা প্যারাগ্রাফ রাখি, কন্ট্রোল ভি দিলাম, বা এই ভিডিওটা রাখলাম যাতে এটা চলে আসছে, পাবলিশ করলাম, পাবলিশ। এটাকে রিফ্রেশ করি। আচ্ছা, এখানে পেজ নাই, আমি পেজটাকে অ্যাড করে নিই। এই যে পেজটা আসতেছে না তার কারণ দেখেন হোম পেজটা ওখান থেকে সিলেক্ট করা নাই। আচ্ছা, এই যে আসলো। এবারে নিউ পেজ থেকে আপনি আরো যদি পেজ ক্রিয়েট করতে চান সেই পেজও ক্রিয়েট করতে পারবেন। আবার আমি আরেকটা পেজ ক্রিয়েট করি, অ্যাড নিউতে যাই, অ্যাবাউট, আচ্ছা অ্যাবাউট আছে, যাওয়ার পরে এখান থেকে আমি আবার কিছু নিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, পাবলিশ করি, ওকে। ভিউ পেজে যাই, অ্যাবাউট আস। তাহলে আমরা দুইটা পেজ ক্রিয়েট করলাম, হোম এবং অ্যাবাউট আস। এবং এই দুইটা পেজকে আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি বা এডিট করতে পারি। যেমন হোম, এখান থেকে দেখেন এডিট এবং কুইক এডিট দুটো অপশন আছে। এডিটটা আমরা দেখে আসছি, কুইক এডিট কি, যেমন এডিট করলে কি হচ্ছে আমাদের এই যে এরকম, এই যে ক্লাসিক যে এডিটর এখানে চলে আসতেছে। আর যদি আমরা কুইক এডিট করি কি হয় সেটা আমরা দেখে আসি। কুইক এডিট এখানে ক্লিক করি, দেখেন এখানে টোটাল দেখা দিচ্ছে, যেটা অ্যাবাউট আস, অ্যাবাউট আসের স্লাগ কি, অ্যাবাউট আস এটা কয় তারিখে হয়েছে সেটা, পাসওয়ার্ড দিতে পারবো, অর্ডার দিতে পারবো অর্ডার দিতে পারবো,
এবং কোন পেজে আছে, এটা মেন পেজে আছে। অ্যালাউ কমেন্ট যদি করতে চাই অ্যালাউ করে দিতে পারো কমেন্ট, এটা ক্লিক করলে তাহলে কি হবে, কমেন্ট অ্যালাউ হবে। এবং পাবলিশ করতে হলে পাবলিশ, এবার আপডেট দিই। দেখেন এটা কোন ছিল, অ্যাবাউট আস, অ্যাবাউট আসে দেখেন এখানটায় কমেন্ট অ্যালাউ করা ছিল না, এবার আমি অ্যালাউ করে দিলাম। এবার আপডেট দিই, অ্যাবাউট আস রিফ্রেশ দিই। এখন আমি দেখেন এখান থেকে কমেন্ট করতে পারবো, এর আগে কিন্তু কমেন্ট করার অপশন ছিল না। আচ্ছা, তাহলে আমরা দুইটা পেজ ক্রিয়েট করলাম, পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও বুঝে গেলাম। তারপর এসে দেখেন কমেন্ট, কমেন্টে ক্লিক করি, এখানে কোনো কমেন্ট নাই। এই কমেন্ট বোঝানোর জন্য আমি একটা নতুন ট্যাবে যাই। আবার আমি এখান থেকে যাই, কি নাম ছিল, লোকাল হোস্ট এস, আচ্ছা ব্যাস টুর পরে আমরা কি করব, অ্যাবাউট পেজ। এবার এখানে যা কমেন্ট করে গুড ফর রান, এবার নেম দিয়ে এখানে আমি আকাশ, ইমেল দিই আকাশ, আমার একটা ইমেল দিয়ে দিলাম, ওয়েবসাইট দিব না, পোস্ট কমেন্ট করি। দেখেন এটা পোস্ট হয়ে গেছে এবং এর লেখা দিয়েছে কি, ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, দিস ইজ এ প্রিভিউ, ইওর কমেন্ট উইল বি ভিজিবল আফটার ইট হ্যাজ বিন অ্যাপ্রুভ। এবার অ্যাপ্রুভ করার পর আমাদের পেজে দেখাবে। যদি আমি ফের এখানে ব্যাক যাই, অ্যাবাউট আস পেজে যাই, রিফ্রেশ করি, এখানে এখন কোনো রকম কমেন্ট এখানে দেখাচ্ছে না। এবার আমি কমেন্টে যাই, এখানে যাই রিফ্রেশ করি, দেখেন এখন আমার এই যে কমেন্ট যে আমি করছি, এবার এটা অ্যাডমিন দেখতে পাচ্ছে। এখন কি কমেন্ট করছি সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবো। আমি যদি কুইক এডিটে যাই, এখান থেকে দেখেন গুড ফর লার্ন, এর সাথে আপনি যদি আরো কিছু লিখে দিতে চান তো লিখে দিয়ে আপনি সেটা কমেন্ট আকারে ওখানে পোস্ট করে রাখতে পারবেন। কেন এটা করা, কারণ অনেকে এসে দেখা যাচ্ছে স্প্যাম করছে, অনেকে এসে খারাপ কমেন্ট করতেছে, আপনি না দেখে যদি আপনি পেজে এগুলো রাখেন তাহলে তো আপনার রেপুটেশন খারাপ হবে। সেজন্য এই অপশনটা রেখে দিবেন, যাতে আপনি অ্যাপ্রুভ করার পরে ওই কমেন্টটা ভিজিবল হয়। এটা দেওয়ার পরে আমি এখান থেকে আপডেট কমেন্ট করলাম, তারপরে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। এবার আমি অ্যাবাউট আস পেজে আসি, রিফ্রেশ করি, নিচে আসেন দেখেন একজন কমেন্ট করছে, কত তারিখে কমেন্ট করছে, কি কমেন্ট করছে এখানে দেখায় দিছে। মানে এটাকে আমি চাইলে এখান থেকে রিপ্লাই দিতে পারি, ঠিক আছে। এবং আমি যদি ওই একই থ্যাঙ্কস যদি এখান থেকে রিপ্লাই না দিয়ে আমি যদি এখান থেকে চাই, এখান থেকে দিতে পারবো, দেখেন এখান থেকে রিপ্লাই দেওয়ার অপশন আছে, ওয়েলকাম রিপ্লাই, দেখেন চলে আসছে। ওকে, তাহলে আমরা কমেন্টের বিষয়ে জানলাম। আর কন্টাক্ট এটা আসছে যে আমরা প্লাগইন এখানে ইনস্টল করছিলাম, এই জন্য আমি প্লাগইনটা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিই, তাহলে কন্টাক্টটা চলে যাবে। দেখেন কন্টাক্ট চলেই গেছে। তাহলে কমেন্টে গেলাম, এবার যাবো আমরা অ্যাপিয়ারেন্সে। তার আগে দেখে আসি আপনারা কয়জন আছেন, না হারাই গেলেন সব, কথা বলেন দেখি, আছেন তো সবাই? একজন শুধু ওই করতেছে, আজকে কি কথা বলতে পারছেন না? আনমিউট করেন তো দেখি, কথা বলতে পারেন কি? যায় না, আচ্ছা আনমিউট দেমসেলফ, এবার দিছি দেখেন তো হয় কি। জি এবার প্রিফারেন্সে আছে, অ্যাপিয়ারেন্সের ভিতরে যাওয়ার পরে ফার্স্ট আছে কি থিম, থিমে ক্লিক করলাম। এখন দেখেন ডিফল্ট ভাবে 2021 এই থিমটা আমার কি আছে, ইনস্টল করা আছে। আমি এগুলো সব কাটে দিই এবং এটাকে আমি ফের রিফ্রেশ দিই, দেখেন এখন অবস্থানটা এরকম আছে। আমি যদি এই থিমটা চেঞ্জ করে দিই, এখন এই 2091 এটাকে অ্যাক্টিভ করি, এটাকে অ্যাক্টিভ করার পর এটাকে আমি রিফ্রেশ দিই, দেখেন
এখানে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। তারপর যদি আমি ওইটা না রেখে ভাবি যে এটা রাখবো 2021, এটাকে অ্যাক্টিভ করি, তারপরে এটাকে আমি রিফ্রেশ করি, দেখেন আবার সেই আগের জায়গাতে চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে থিম চেঞ্জ করে নিতে পারি, অথবা এখান থেকে আমরা চাইলে নতুন থিমও অ্যাড করতে পারি। অ্যাড নিউ থিমে যাই, যাওয়ার পরে দেখেন এখানে পপুলার থিম আছে, পপুলার থিমে ক্লিক করেন। পপুলার থিমের মধ্যে যতগুলো থিম আছে এখান থেকে আপনার যে কোনো থিম ইনস্টল করে নিয়ে কাজ করতে পারেন। এখানে অনেকগুলো থিম আছে, টোটাল 3922টা থিম আছে, ফ্রি থিম। এখান থেকে জাস্ট থিমটা নেবেন আর কাজ করবেন। ওকে, থিম বিষয়ে আমরা বুঝলাম। তারপর দেখেন কাস্টমাইজ, এটাই ক্লিক করে আমি কাস্টমাইজের ভিতরে আছে দেখেন প্রথমে সাইট আইডেন্টি, সাইট টাইটেল নেম দেখেন কোড কেয়ার বিডি, এখানে দেওয়া আছে এই যে কোড কেয়ার বিডি। আর ট্যাগলাইন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা যদি আমি চেঞ্জ করি তাহলে দেখেন এই জাস্ট ওয়ার্ডপ্রেস সাইট, এটা চেঞ্জ হয়ে যাবে। ওয়েব ডিজাইন, আমি এটা লিখে দিলাম, পাবলিশ করলাম, এটা রিফ্রেশ করি, দেখেন এখানে ওয়েব ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখেন সাইট লোগো, এই যে এই জায়গাতে এখন দেখেন জ্যাম্প আছে, আর এই যে এই জায়গাতে কোনো লোগো নাই, কিছু নাই, আমি এখানে একটা লোগো নিয়ে আসি, ঠিক আছে। এই যে এই সাইডে কিন্তু এখন কোনো লোগো নাই এখানে, তো আমি এখানে একটা লোগো নিয়ে আসবো, সেট লোগো। সাপোজ আমি এইটাই, এখন যদিও লোগোর একটা সাইজ আছে, আমি এই সাইজটাই দিই আপাতত, মনে করেন এই ফুলগুলোই দিই, এভাবে দিলাম, ক্রপ ইমেজ কপি করে, এই যে এটা কিন্তু এই যে লোগো চলে আসছে, এবার এটা পাবলিশ করে দিই, দেখেন লোগো চলে আসলো। এবার এখান থেকে এটা রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। তারপর ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন, even ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন যদি আপনি না দেখাচ্ছেন তাহলে এটা দেওয়ার পরে পাবলিশ করেন, তারপর কোড কেয়ার বিডি এটাকে রিফ্রেশ করেন, তাহলে দেখেন এখান থেকে সে টাইটেল কিন্তু হারাই গেছে, কিন্তু আমরা চাই যে এটা ডিসপ্লে হোক। ওকে, এটা করলাম, পাবলিশ করলাম, রিফ্রেশ করে দেখেন তাহলে আবার এই যে এখানে চলে আসছে। ওকে, তারপর দেখেন সাইট সিলেক্ট সাইট আইকন, এখন এই যে অ্যাম্পের এই যে একটা আইকন আছে, আমি চাচ্ছি এই আইকনটা থাকবে না, আমাদের সাইডের একটা আইকন থাকবে। যেমন দেখেন কোডকার বিডির এই যে কোডকার বিডির আইকন আছে, আমারটা যেমন আমার ছবি আছে, তো এখানে আমি চাচ্ছি যে আমাদের সাইডের একটা আইকন থাক। আমি আইকন ক্লিক করলাম, করার পরে এখান থেকে সিলেক্ট ফাইল, সফটওয়্যারের ভিতরে দেখি কোনো আছে কি। ওকে, সিলেক্ট করে ক্রপ ইমেজ, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটাকে পাবলিশ করে দিই, এটা রিফ্রেশ করেন, এই যে চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রথমের ভিতরে যেগুলো ছিল সাইড আইডেন্টিটির মধ্যে সবগুলো দেখলাম। তারপর কালার এন্ড ডার্ক মুড, এটা ক্লিক করি, দেখেন সিলেক্ট কালার, এখন বর্তমানে এই কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে, আমি এখান থেকে যদি সিলেক্ট কালারে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে ইচ্ছা করে চেঞ্জ করতে হবে, দেখেন যেটা দিচ্ছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন রাখতে চাচ্ছেন সেমন এখান থেকে আপনি করতে পারবেন। তো আমি চাচ্ছি না, আমি এটা ডিফল্ট করতে চাচ্ছি। ওকে, তারপরে এখান থেকে ব্যাক যাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি চাইলে ইন নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে পারি, সেজন্য সিলেক্ট ইমেজে যাওয়ার পরে আমি যদি এখান থেকে সিলেক্ট করলাম, চুজ ইমেজ দিয়ে কোথায় রাখতে চাচ্ছি, মিডিলে, দেখেন মিডিলে চলে আসছে, কিন্তু এই কালারের জন্য ওটা দেখাচ্ছে না, উপরে কিন্তু চলে আসছে, আর কোনো সাইড রাখতে সাইডে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি এখান থেকে আমি ফুল করতে চাই, দেখেন স্ক্রিনটা ফিট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চলে আসছে। তো আমি আপাতত এগুলো চাচ্ছি না, আমি এখান থেকে ব্যাকে যাই। ওকে, ফের কাস্টমাইজে যাই, ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে কি আছে, মেনু, সবচেয়ে ইম্পর্টেন্ট এই মেনুটা। তো মেনুটা আমি আপনাদের এখান থেকে দেখাবো না, আমি আপনাদের মেনুটা দেখাবো ড্যাশবোর্ড থেকে। তার আগে আমি এগুলো দেখে আসি, মেনু আর উইজেট এই দুটো আমি আপনাদের দেখাবো ড্যাশবোর্ড থেকে। তারপরে দেখেন হোম পেজ সেটিং, এখানে ক্লিক করি, ওর হোম পেজে কি থাকবে, এখন দেখেন বর্তমানে আছে এর লেটেস্ট পোস্ট, আপনি যদি চান একটা স্ট্যাটিক পেজ সেটাও দিতে পারবেন, এবং এটাও আমি আপনাদের দেখাবো ড্যাশবোর্ড থেকে। তাহলে আপনাদের মেনু উইজেট এবং হোম পেজ সেটিং তিনটা দেখাবো ড্যাশবোর্ড থেকে। এক্সপেক্ট সেটিং এটা আমরা কিন্তু দেখে আসছি কিছুক্ষণ আগে, যেগুলো ফুল সামারি দেখতে চান না ফুল টেক্সট দেখতে চান, তা আমরা ফুল সামারি রাখবো। এবং অ্যাডিশনাল সিএসএস এটা আমরা জানি, কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি। সো এখান থেকে সব দেখা শেষ, আমরা এখন মেনু উইজেট
আর হোম পেজ কি সেটিং। এই তিনটা জিনিস আমরা এখন ড্যাশবোর্ড থেকে দেখব, তাহলে আপনার কাস্টমাইজের ভিতরে কাজগুলো শেষ হয়ে যাবে। ওকে, আমি এখানে যাই, যাওয়ার পরে দেখেন এই যে উইজেট, এটা ক্লিক করেন। করার পরে আমি বর্তমানে এটাকে টানবো, ধরে ছোট করব, করে এটাকে পাশে নিয়ে আসবো। দুইটি স্ক্রিন এখন আমি পাশাপাশি নিয়ে আসি। ওকে, পাশাপাশি নিয়ে আসলাম। দেখেন এখানে ফুটার উইজেট মানে কি, ফুটারে কি কি আছে। ফুটারে প্রথমে আছে কি সার্চ, আমি সার্চটা চাচ্ছি না, তাহলে এখান থেকে ডিলিট করে দিই। তারপরে আছে কি রিসেন্ট পোস্ট, আমি এটাতে রিফ্রেশ করি, দেখেন সার্চটা চলে গেছে। তারপরে কি আছে রিসেন্ট পোস্ট, আমি এটা যাই, ডিলিট করে দিই, রিফ্রেশ মারি, দেখেন রিসেন্ট পোস্ট চলে গেছে ওখান থেকে। তারপরে কি আছে রিসেন্ট কমেন্ট, এই যে রিসেন্ট যে কমেন্ট, এইগুলো রিসেন্ট কমেন্ট এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, রিফ্রেশ করি, রিসেন্ট কমেন্ট চলে গেছে। তারপর কি আছে আর্কাইভ, ক্লিক করলাম, ডিলিট করলাম, আর্কাইভে চলে গেছে। তারপরে কি আছে ক্যাটাগরি, এটা ডিলিট করি, রিফ্রেশ করি, ক্যাটাগরি চলে গেছে। তারপরে কি আছে মেটা, রিফ্রেশ করে চলে গেছে। আচ্ছা, আমরা খালি ডিলিট করাই শিখলাম। এবার যদি আমরা এখানে কিছু আনতে চাই তাহলে সেটা কিভাবে নিয়ে আসবো, সেটার জন্য দেখেন এই পাশে দেওয়া আছে, আপনি এই পাশ থেকে যে কোনো একটা যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ধরে নিয়ে যে পাশে ছাড়িয়ে দিবেন, তাহলে আপনার ওটা চলে আসবে। যেমন আমি সাপোজ ক্যালেন্ডারটা নিয়ে যাই, এখন ছাড়িয়ে দিই, এর মধ্যে দেওয়ার পরে টাইটেল দিই ক্যালেন্ডার, যাক সেভ করলাম, রিফ্রেশ করে দেখেন এখানে ক্যালেন্ডার চলে আসছে। তারপরে যদি আমি এখান থেকে গ্যালারি, এটাকে ধরলাম, ধরে এখানে ছাড়িয়ে দিলাম, ইমেজ দিই, সেভ ইমেজ করে। আচ্ছা, আমার এই যে জুমের জন্য এখানে ক্লিক করতে পারছি না, হ্যাঁ হয়েছে, ওকে মারি, দেখেন ইমেজ চলে আসলো। তার মানে এখান থেকে আমরা দিতেও পারবো, এখান থেকে আমরা ডিলেটও করতে পারবো। তুমি আপাতত সম্পূর্ণ ফাঁকা রাখতেছি, প্রয়োজন নাই, রিফ্রেশ করে দিই, দেখেন রিফ্রেশ হয়ে গেল। ওকে, তাহলে আমরা কি করলাম, উইজেটের কাজ দেখলাম। এবার আসি আমরা মেনুতে ক্লিক করি। মেনুতে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে প্রথমে মেনুর নেমটা দিতে হবে, আমি মেনুর নেম দিই মেনু, এখানে ক্রিয়েট মেনু দিই, দেখেন মেন মেনু নামে একটা মেনু ক্রিয়েট হয়ে গেল। এবং এখান থেকে আমাদের অ্যাবাউট আস এবং হোম দুইটা পেজ করা ছিল, আমি চাইলে এই দুটা পেজকে এখন আমি মেনুতে অ্যাড করতে পারি, অ্যাড মেনু, দেখেন এই দুটা পেজ কিন্তু মেনুতে অ্যাড হয়ে গেল। সেভ মেনু মারি, মারার পরে আমি আছি কি, কোথায় গেল, আমি থাকবো এই ব্রাউজারে, আসি, দেখেন এখানে শো করতেছে না, আমি যে মেনুটা ক্রিয়েট করলাম এখানে কিন্তু শো করতেছে না। আমি এটা দুইটা ট্যাব হয়ে গেছে মনে হয়। আচ্ছা, আমি এখান থেকে এই সাইটটা ফের রান করাইনি। এখানে আসেন, দেখেন এই মেনুতে আমাদের এই দুইটা শো করতেছে না, হোম অ্যাবাউট এই দুইটা শো করতেছে না। এই দুইটা শো না করার কারণ কি, আর আপনি এখানে আরো মেনু কিভাবে এড করতে পারবেন সেটা এখন দেখবো। সেটা দেখার জন্য দেখেন আপনি এখানে পোস্টে ক্লিক করেন, এখন দেখেন কোনো পোস্ট নাই, এজন্য নো আইটেম দেখাচ্ছে। আপনি যদি এখানে ওই যে পোস্টটা করছিলেন ট্রাশে আছে দেখেন ব্লগ, এটা ফের রিস্টোর করেন, আর এখান থেকে আপনি অ্যাপিয়ারেন্সে যান, মেনুতে যান, এবার পোস্টে ক্লিক করেন, আপনাকে রিফ্রেশ করছি আমি, পোস্ট ড্রাফট আকারে আছে। আচ্ছা, এডিট, পাবলিশ করি,
আচ্ছা এবার লাইভ হয়েছে, এবার যাই দেখি। এবার পাবলিশ আছে, মেনুতে যাই, পোস্টে ক্লিক করি, এবার দেখেন ব্লকটাও চলে আসছে। এর ব্লকটা যদি আমরা মেনুতে রাখতে চাই তাহলে ব্লকে আপনি জাস্ট ক্লিক করবেন, অ্যাড টু মেনু করবেন। এবার তারপরে দেখেন উপরে আছে পেজ, পেজে দেখলাম পেজ কিভাবে অ্যাড করতে হয় মেনুতে সেটা দেখলাম, তারপর পোস্ট কিভাবে করতে হয় সেটা দেখলাম। এবার কাস্টম লিংক, এখানে আপনি চাচ্ছেন আপনার মন মতন কিছু রেখে দিতে। সাপোজ এখানে আমি ফেসবুক বা আমার সাইট codecarebd.com এটা আমি এখানে রাখবো, কন্ট্রোল সি দিলাম, দেখেন ইউআরএল এটা দিয়ে দিলাম এবং লিঙ্ক টেক্সট এখানে আমি কোড কেয়ার বিডি দিলাম। এবার এটা আমি অ্যাড টু মেনু করব, দেখেন এখানে কোড কেয়ার বিডি অ্যাড টু মেনু হয়ে গেল। তাহলে কাস্টম লিঙ্ক থেকে আমরা মেনুতে অ্যাড করতে পারলাম। এবারে আছে ক্যাটাগরি, আমাদের দেখেন যতগুলো আমরা ক্যাটাগরি ক্রিয়েট করছিলাম এখান থেকে মনে আছে আপনাদের, ওই ক্যাটাগরি এখানে সবকিছু দেখাবে। তারপরে লার্নটাকেও এই মেনুতে রাখতে চাচ্ছি আমি, এটাকেও অ্যাড টু মেনু করলাম, রানটাও চলে আসলো। এবারে আপনি চাচ্ছেন যে এই কোডকার ভিডিও উপরে থাকবে, তাহলে কি করবেন, এটাকে জাস্ট ধরে উপরের দিকে নিয়ে চলে যাবেন, দেখেন এটা উপরে চলে গেল। আবার যদি নিচে আনতে চান তাহলে নিচে নিয়ে চলে আসতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি রেখে দিতে পারবেন, এবার ড্র্যাগ এন্ড ড্রপ করে রেখে দিতে পারবেন। এবার এটাকে সেভ মেনু করলাম, করার পরে আমি এটাকে যদি রিফ্রেশ করে দেখেন এখনো এটা আসবে না। কেন আসতেছে না? কারণ এটাকে আমি কোনো জায়গায় শো করানোর কথা বলি নাই। এবার এটাকে শো করানোর কথা বলছে কোথায়, মেনু সেটিং এ যায় দেখেন অটো অ্যাড টু পেজ, অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু, অটোমেটিক্যালি উপরে আপনার অ্যাড হয়ে যাবে সেটা বলতেছে। আর তারপর ডিসপ্লে লোকেশন কোথায়, তো আমরা ডিসপ্লে লোকেশন প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু মানে কি এই উপরের দিকে থাকবে, আর হচ্ছে আরেকটা আছে সেকেন্ডারি মেনু, সেকেন্ডারি মেনু মানে কি এই নিচের দিকে থাকবে। তো আমি এখন প্রাইমারি মেনুটাকে এটা সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি উপরে যাবে, এটা সিলেক্ট করলাম, সেভ টু মেনু দিলাম, দিয়ে এটাকে এভাবে রিফ্রেশ করি। দেখেন এটা অ্যাবাউট আস, হোম, কোডকাবিডি, ব্লক, রান এগুলো সবকিছু কিন্তু এই যে আমার মেনুতে অ্যাড হয়ে গেছে। মানে এটাতে যেহেতু কাস্টম লিঙ্ক দেওয়া আছে, এটা যদি আমি ক্লিক করে দেখেন এখানে ওপেন হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা ক্লিক করলে আর একটা পেজে ওপেন হবে, সেটা তো এখানে আমি দেখি ওপেন এ নিউ ট্যাব আছে কি, এখানে দেখেন ওপেন এ নিউ ট্যাব নাই। তাহলে ওপেন এ নিউ ট্যাব নাই, তাহলে আমি কাস্টম সেসেস করতে হবে না, আমি এখানে স্ক্রিন অপশন আছে এখানে ক্লিক করি, করার পরে দেখেন লিঙ্ক টার্গেট লেখা আছে, এটা ক্লিক করেন, করলে দেখেন এখানে লিঙ্ক টার্গেটে ওপেন এ নিউ ট্যাব চলে আসছে। এটাকে মার্ক করে দিই, দিয়ে সেভ মেনু দিই, দেওয়ার পর এটাকে আবার রিফ্রেশ করি, এবার কোড কারবিডি ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। তাহলে মেনুতে আমরা কিভাবে অ্যাড করতে হয় সম্পূর্ণভাবে এখান থেকে দেখে নিলাম, যে মেনু কিভাবে বানাতে হয়, এখানে মেনু চলে আসছে সবকিছু, এবং মেনুটাকে কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখে নিছি আমরা। এবার যদি আপনি এই মেনুসটাকে লাইভ এর থেকে এডিট করতে চান তাহলে ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ, এখান থেকে যে আপনি লাইভ আকার এখান থেকে দেখে দেখে এডিট করতে পারবেন। এবার এখানে এডিট ক্লিক করেন, এই যে মেন মেনু আসছে, মেন মেনু থেকে আপনি দেখে দেখে এখানে এডিট করতে পারবেন সব। তো ওইখানকার জিনিসও যা ওখানকার সেমই জিনিস। তো আবার আমি এখানে ব্যাক যাই, ব্যাক যাওয়ার পরে মেনু যতগুলো আইটেম ছিল আমরা সবই দেখলাম। এবার আসছি আমরা ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড দেখা হয়ে গেছে আমাদের, সো ব্যাকগ্রাউন্ড দেখবো না আমরা। থিম এডিটর, এবারে আসি আমরা থিম এডিটরে, এখানে ক্লিক করলাম, এখানে যাওয়ার পরে দেখেন থিম এডিটর আমরা কোনটা থিম এডিট করব। আচ্ছা এখানে পাওয়ারলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এই লেখাটা আছে, আমরা ওয়ার্ডপ্রেসটাকে এখান থেকে এটা দিয়ে কোড ক্যারবিডি দেব। এটা করার জন্য আপনাকে পিএসপি জানতে লাগবে। তো আমি এখানে যাই, যাওয়ার পর দেখেন অটোমেটিক্যালি আমার যে যে থিম আছে থিমের কোড এখানে রান হয়ে গেছে। তো ওইটা যেহেতু ফুটারে আছে তাহলে আমার ফুটারের থেকে খুঁজে নিই, দেখেন থিম ফুটার, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আপনাকে খুঁজতে হবে কি, এটা ক্লিক করি, ইনস্ট্যান্ট করি ওয়ার্ডপ্রেস ফর বাই ডিপ ক্লাস সাইট ইনফো, সাইট ইনফো এই ক্লাসের ভিতরে আছে। ওকে আমি এখানে যাই, যাওয়ার পর দেখেন এই যে সাইট ফুটার, এই ফুটারের ভিতরে আপনার সাইট ইনফো আছে, এই যে সাইট ইনফো। আপনি এটা যদি খুঁজে না পান তাহলে কি করবেন আপনারা, এই যে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে আসবেন, আসার পরে সবার উপরে থাকা অবস্থায় কন্ট্রোল এফ দিবেন,
তারপর ভি দিয়ে প্রেস করে ইন্টার মারবেন, দেখেন সাইট ইনফোতে একবার চলে আসবে। এবার এখানে দেখেন পাওয়ার্ড বাই, এটা এই যে ওয়ার্ডপ্রেস লেখা আছে, ওয়ার্ডপ্রেস এখানে আমি কোড কেয়ার বিডি লিখে দিলাম, দিয়ে আপডেট ফাইল করে দিলাম। ফাইল এডিটেড সাকসেসফুল, এখান থেকে এবার আমি রিফ্রেশ করলে দেখেন ওয়ার্ডপ্রেসটা চলে যাবে, কোড কেয়ার বিডি চলে আসবে। দেখেন এটা আমি কোড কেয়ার বিডিতে ক্লিক করি, তাহলে দেখেন ব্লগইন সাইটে চলে যাচ্ছে। এটা আমি চাচ্ছি যে এই কোড কেয়ার বিডি ক্লিক করলে আমাদের ফের কোড কেয়ার বিডিতে যাক, সেজন্য কি করব, এই যে এখানটা এসে জাস্ট কোড কেয়ার বিডিটা লিখে দেন, কোড কেয়ার বিডি .com আপডেট ফাইল। রিফ্রেশ করি, কর্পোরেট কোড কেয়ার বিডিতে ক্লিক করেন, আপনি দেখেন আপনার কোড কেয়ার বিডিতে চলে আসছে। তার মানে আপনার যদি পিএসপি ভালো জানার থাকে, তাহলে আপনি থিম থেকে অনেক কিছুই এডিট করতে পারবেন। এই থিমের মাধ্যমে আপনার ক্লায়েন্টের কাজ করে দিয়েছেন, ক্লায়েন্ট যদি কোনো রকম আপনার সাথে ঝামেলা করে, এখানে আপনি এডিটর বা অ্যাডমিন যে কোনো একটা কিছু রেখে দিতে পারবেন, সে বুঝতে পারবে না। অর্থাৎ থিম এডিটর যে পারে সে মনে করেন সবকিছু করতে পারে। নাল থিম গুলো ক্রিয়েট করাই হয় এভাবে, ঠিক আছে। তো আমরা সাধারণত যারা অল্প জানি তারা কখনো এডিট অপশনে আসবো না, এমন কিছু একটা এডিট করে ফেললেন, সেই এডিটের জন্য আপনার থিমটাই দেখা কাজ করতেছে না। ইভেন এখান থেকে যদি কোনো কিছু এডিট করেন, এডিট করেও লাভ নেই, কারণ এটা ডিফল্ট থিম। যখনই আপডেট হবে, 5.6.1 আছে এখন, 5.6.2 তে অটোমেটিক আপডেট হয়ে গেলে এটা দেখা যাচ্ছে এখান থেকে চলে যাবে, ওটা আবার নতুন ভাবে নিয়ে নেবে। তাহলে অ্যাপিয়ারেন্স এর ভিতরে থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর যা ছিল সবগুলো দেখলাম। এবারে আমরা যাই প্লাগইনে। প্লাগইনে যাওয়ার পর দেখেন এগুলো ডিফল্ট ভাবে আছে, আমি এইগুলো আমার রাখার দরকার নাই, আমি ডিলিট করে দিই আগে, প্লাগইনটা একদম সাফ করে দিই। দেওয়ার পরে এখান থেকে আমি অ্যাড নিউ করি। এখন একটা যে কোনো প্লাগইনের কাজ দেখাবো, ডিটেলস ভাবে প্লাগইনের কাজ দেখতে পাবেন আগামী ক্লাসে, যখন আমি ই কমার্স একটা সাইট আপনার লাইভে দেখাবো। এখন দেখেন আমি যাই লোকাল হোস্টে, এখানে আমি দেখুন এইভাবে নিচে আসতেছি, এখানে কোনো কিছু নাই উপরে যাওয়ার জন্য, আমাকে কিন্তু আবার মাউস ঘুরে ঘুরে যেতে লাগছে। যেমন আমার কোড কেয়ার ভিডিওতে যখন নিচে আসি, দেখেন এই যে এখান থেকে দেখাচ্ছে, আমি এটা যে ক্লিক করে দেখেন আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে। তো এই জিনিসটা প্লাগইনের মাধ্যমে আসছে। আবার আমি যদি এখানে ক্লিক করে দেখেন মেসেজ করার অপশন আসছে, এটা প্লাগইনের মাধ্যমে আসছে। এই দুইটা জিনিসই দেখাবো, তার মধ্যে আমি এখন নিচে যেটা আছে এই যে স্ক্রল এটা দেখাবো। তো আমি এখানে যাই, যেমন আমাদের সাইডে কিন্তু নাই এখন, এটা আমি এখন প্লাগইনের মাধ্যমে অ্যাড করব। তারপর স্ক্রল বলে দিই, স্ক্রল সার্চ করার পরে আমি এখান থেকে ডাব্লিউপি ফন্ট স্ক্রল টপ এটা ইনস্টল করে নিই। ইনস্টল ক্লিক করলাম, একটু টাইম নেবে। যেটা রেটিং ভালো আছে এবং যেটা ডাউনলোড বেশি আছে আপনারা সেই প্লাগইনটা এখান থেকে ইউজ করবেন। দেখছি একই রকম অনেকগুলো প্লাগইন আছে, কিন্তু সব প্লাগইন ইউজ করতে গেলে প্রবলেমে পড়বেন, সব প্লাগইন তো আর ভালো না। যেগুলো রেটিং পাবে সেগুলো অবশ্যই ভালো, যেগুলো অনেকগুলো ডাউনলোড হয়েছে ইনস্টল হয়েছে সেগুলো অনেক ভালো। এবার এটাকে আমি অ্যাক্টিভ করি। প্লাগইন ইনস্টল করার নিয়মই এমন, প্লাগইনে যাবেন, ইনস্টল মারবেন, তারপর অ্যাক্টিভ করবেন। তারপর আসার পরে দেখেন এখানে জাভাস্ক্রিপ্ট এগুলো আপনার প্রয়োজন নাই, স্কুল অফসেট এটা 100 থাকবে, এখানে বাটন সাইজ এটা খালি চেঞ্জ করবো আমরা, এখানে বাটন সাইজ দিয়ে 80, উইডে 80, হাইটে 80, এটি মানে উইড, এটি মানে হাইট। দেওয়ার পরে বাটন অপোজিট এগুলো যা কিছু আছে সবগুলো সেম থাকবে, ঠিক আছে। সেম থাকার পর আপনি নিচে চলে আসবেন, লোকেশন বটম রাইট, এখানে আপনার লোকেশন সেট করতে হবে, বটম লেফট, বটম টপ, টপ লেফট। তো আমাদের সবসময় বটম রাইটে এখানে থাকে, বটম লেফট মানে কি এখানে থাকবে, বটম টপ মানে এখানে থাকবে। তো আমাদের সাধারণত এখানে লাগে, তো এখানে রাখলাম। নিচে আসেন, সব পেজে থাকবে, দেখেন অল পেজ, এখানে যদি ইনক্লুড কোনো পেজে দেন সেই পেজটাই দেখাবে, অল পেজ মানে সব পেজে দেখাবে। দেখার পর এখানে দেখেন অনেকগুলো আছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা নেন। তো আমি নিলাম এটাই, মনে করেন সাপোজ নিলাম, বা আমি এটা নিই স্ট্যান্ডার্ড, সেভ চেঞ্জ দিয়ে দেওয়ার পরে এখন এখানে দেখাবে না। দেখেন আমি এখন রিফ্রেশ করার পরেও দেখাবে না, আমি রিফ্রেশ করে নিচে আসি, দেখেন দেখাচ্ছে না। তার মূল কারণ আমি এখন ইনেবল করে নাই, এই যে এখান থেকে কিন্তু আপনাকে ইনেবল করতে হবে। ইনেবল করার পরে ফের আপনি সেভ সেটিং এ যান, তারপরে এটাকে আপনি উপরে যান, রিফ্রেশ করেন, এর নিচে আসেন, এই যে দেখেন আপনি দেখাই দিছে। এর এই সাইজটা আপনি ছোট বড় সব করতে হবে, এখন অনেক বড় লাগতেছে না, আপনি এখানে যান, এখান থেকে 60 করে দেন, ওকে 60 করে দিলাম, সেভ চেঞ্জ করলাম,
রিফ্রেশ করলাম, নিচে এসে দেখেন ছোট হয়ে গেছে। এবং এটাকে আপনি এখানে লাইভও দেখতে পারবেন, এই যে এখানে দেখাই দিবে, আপনি যেটা ইউজ করছেন এটা এখান থেকে দেখাই দিবে। তো এটা ছিল আমাদের প্লাগইনের কাজ। তাহলে ড্যাশবোর্ডের মধ্যে আমরা অ্যাপিয়ারেন্স দেখা শেষ, প্লাগইন দেখা শেষ। এবার আমরা আসবো ইউজার। এবার ইউজারে ক্লিক করি আমরা। ইউজারে বর্তমানে একটা ইউজার আছে এবং ইউজারের জিমেল এটা, ইউজারের রুল কি অ্যাডমিনিস্টর, এবং পোস্ট কয়টা করছে একটা। তো ইউজারের এক একজনের যে এক এক রকম ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা এখন আমরা এখানে দেখবো, এক একজনের এক এক রকম ক্ষমতা প্রয়োগ। এই ক্ষমতা প্রয়োগটা এখানে দেখবো যে কার কতটুকু ক্ষমতা আছে। সেজন্য আমি এখান থেকে যে আকাশ আছে এটাকে আমি এডিট করি, আমি নতুন করে আর কোনো অ্যাড করলাম না, বা আমি নতুন করে একটা অ্যাড করি, তাহলে আপনার ইউজার একটা বুঝে যাবেন। আমি অ্যাড নিউ করলাম, ইউজার নেম দিলাম, ইউজার নেম দিয়ে দিলাম কোড কেয়ার বিডি, ইমেল দিয়ে দিলাম কোড কেয়ার বিডি @gmail.com। এই ফার্স্ট নেম লাস্ট নেম এটা মেনটেন না, আপনারা দিলেও হবে না দিলেও হবে, ওয়েবসাইট এটা মেনটেন না দিলেও হবে না দিলেও হবে। এবং জেনারেট আপনার পাসওয়ার্ড আছে, তো আমি এত বড় পাসওয়ার্ড এখন আপাতত রাখবো না, যেহেতু টেস্ট করব আমি এখানে আপাতত আকাই দিয়ে রাখলাম। এটা যে কনফার্ম উইক পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম। এবার এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে আপনি যাকে ইউজার বানাচ্ছেন তার মেলে একটা মেল চলে যাবে যে সে ইউজার হচ্ছে, মেল চলে যাবে। তো এখানে দেখেন ইউজারের রোল আছে অনেকগুলো, তার ভিতরে আছে ইউজার, সাবস্ক্রাইব, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। আমি প্রথমে কি দেখবো, নিচে অ্যাডমিনিস্ট্রেটর দেখছি, এবার আমি আসি একটু এডিটরটা দেখি, এডিটর দিলাম, অ্যাড নিউ ইউজার দিলাম। দেখেন এখানে আমার এডিটর অ্যাড নিউ ইউজার চলে আসলো কোডকেয়ার বিডি। তো এটা আমার দেখার জন্য অবশ্যই নিউ একটা ট্যাবে যাই, আমি এই ট্যাবে যাই, যাওয়ার পরে ডব্লিউপি অ্যাডমিন, আচ্ছা লগ আউট করি এখন, লগ আউট। এটা আগের থেকে করা ছিল, আমি আর একটা ট্যাবে যাই, লোকাল হোস্ট বেস 2 ডব্লিউপি অ্যাডমিন। এখানে আসার পর দেখেন আমি ইউজার নেম কি দিছিলাম, কোড কেয়ার বিডি, পাসওয়ার্ড দিছিলাম আকাশ, কোড কেয়ার বিডি এবং আকাশ, এটা দিয়ে আমি এখন লগ ইন করবো, সেভ করার প্রয়োজন নাই। দেখেন আমি এখানে ঢুকে গেছি, এবার এটাকে আমি এ পাশে রাখি এবং এটাকে আমি এ পাশে রাখি, এটাকে আমি ওপেন করে দেখেন এখানে কয়টা অপশন আছে আর এখানে কয়টা অপশন আছে। তাহলে এডিটর যে তা সে কি কি করতে পারবে বা সে কত কি কি অ্যাক্সেস পাবে সেগুলো এখানে আছে, আর যে অ্যাডমিনিস্ট্রেটর তা সে কি কি করতে পারবে তার কি কি অপশন আছে এখানে আছে। সে পোস্ট করতে পারবে, মানে যা কিছু পোস্ট করার, মানে এক কথা এডিট করার যত জায়গায় অপশন আছে সেই অপশনগুলো সে এডিট করতে পারবে, সে পোস্ট করে এডিট করতে পারবে, পেজ এডিট করতে পারবে, কমেন্ট এডিট করতে পারবে, কিন্তু সে পাচ্ছে নাকি। দেখেন অ্যাপিয়ারেন্সের ভিতরে যা কিছু আছে কিচ্ছু পায় নাই, অ্যাপিয়ারেন্স টোটালি হারাই গেছে ওনার, সিটিংটা পায় নাই, তার মানে যে এডিটর সেগুলো পাবে না। তারপর আমি ফের একটা ইকে আমি ক্ষমতা একটু কমাই দিই, দেখি এডিটে যাই, যাওয়ার পরে দেখেন কোথায় ছিল পেজ রোল, সরি আমি কোনটায় আসছি, কোড কেয়ার বিডি, এডিট, ইনেবল, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, নিউ পাসওয়ার্ড নো প্রয়োজন নাই, আপডেট প্রয়োজন নাই, এই যে রোল, রুলে যাওয়ার পরে এটাকে আমি অথর করে দিবে। দেখেন অথর করার সাথে সাথে কতটুকু ক্ষমতা কমে যায় সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। অথর দিলাম, তারপরে নিচে আসেন আপডেট ইউজার, এখানে ক্লিক করবেন।
এবার এটাকে রিফ্রেশ মারেন, দেখেন এখন এগুলো আছে 3 আর 3 6টা আছে, রিফ্রেশ মারেন দেখেন 3 আর 2 5টা, একটা কমে গেছে। কি কি কমছে দেখেন, এখানে টুলস আছে, প্রোফাইল আছে, তার মানে কি সেটিংস হারাই গেছে, অ্যাপিয়ারেন্স নাই। তারপর প্লাগইনের মধ্যে যে কাজগুলো সেই কাজগুলো সে এখন আর করতে পারবে না, শুধু কমেন্ট, আবার পেজও দেখেন নাই। তার মানে কি, যে অথর হচ্ছে এটা সাবস্ক্রাইব হচ্ছে সে এইগুলোর অ্যাক্সেস পাবে, বাদ বাকি এগুলো অ্যাক্সেস পাবে না। এগুলো দেওয়া হয় কখন, যখন আমরা সাইডে কাউকে নতুন ভাবে দেখা যাচ্ছে ব্লগার যারা করে, তারা সাইডে সবসময় তো একা একা পোস্ট করে না, তাই পোস্ট করার জন্য আমরা এই সাবস্ক্রাইবটা দিতে পারি বা এডিটরটা দিতে পারি। সে জাস্ট এডিট করতে পারবে এবং সাবস্ক্রাইব করতে পারবে। তাছাড়া সে আমাদের কোর ফাইল টাইল কোনো কিছু আমাদের থেকে ডিলিটও করতে পারবে না, বা সেটা আপনার ডিলিটও করতে পারবে না। এবার অথরের থেকে আমি এটাকে এবার কন্ট্রিবিউটারে আসি, কন্ট্রিবিউটারে যাওয়ার পরে আপডেট ইউজার করি, আপডেট ইউজার করার পরে আমি এটাও তুললাম। এবার দেখেন এখানে পাস আছে, এবার এটাকে আমি রিফ্রেশ করি, আবার এটা নিয়ে আসি, দেখেন এখন 4টা হয়ে গেছে, আবার একটা কমে গেছে। এখন শুধু টুল, প্রোফাইল, কমেন্ট, পোস্ট আছে, বাদ বাকি মিডিয়া মিডিয়া সব হারাই গেছে, কিছুই পাচ্ছে না। তার মানে এখান থেকে আমি যে কন্ট্রিবিউটর করলাম, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর সে এডিটরের ক্ষমতা কম, এডিটরের সে অথরের ক্ষমতা কম, তারপরে কন্ট্রিবিউটর ক্ষমতা কম, এবং শেষে যে সাবস্ক্রাইব আছে এর ক্ষমতা কতটুকু এটাও দেখে আসি। কপি করলাম, আপডেট দিই, এটা এভাবে থাক, এটাকে আমি রিফ্রেশ দিই, দেখেন এখন 4টা আছে। এর এখানে যাই, এখন শুধুমাত্র প্রোফাইল আছে, অর্থাৎ সে তার প্রোফাইলই দেখতে পারবে, বাদ বাকি আর কিছুই সে করতে পারবে না। তাহলে এখান থেকে আমরা যতগুলো রুল ছিল প্রত্যেকটা রুল স্টেপ বাই স্টেপ দেখলাম যে কার কতটুকু ক্ষমতা। অ্যাডমিনিস্ট্রেটর যে সে তার সব ক্ষমতা আছে, যে এডিটর সে পোস্ট, কমেন্ট, পেজ এগুলো এডিট করতে পারবে, যে অথর সে জাস্ট এগুলো দেখতে পারবে কোথায় কি পোস্ট হচ্ছে, এগুলো ওখান থেকে পোস্ট গুলো করতে পারবে, এবং সেগুলো আমরা অ্যাপ্রুভ করলে মানে এই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভ করলে সেটা পাবলিশ হবে। কন্ট্রিবিউটার এ শুধুমাত্র কন্ট্রিবিউট মানে কি অংশগ্রহণ করা, যেমন দৌড়ে দেখা যাচ্ছে 20 জন অংশগ্রহণ করে, চ্যাম্পিয়ন কিন্তু বা ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জন হয়, বাদ বাকিগুলো হারায় যায়। ঠিক আছে, জাস্ট কন্ট্রিবিউটার রাখছি। আর সাবস্ক্রাইব মানে কি, এই যে যেমন আমার পেজে আসলে, এটা আমার কই, এটা যায় নিচের দিকে যদি আপনি যান, এখানে সাবস্ক্রাইব আছে, এই ইমেল দিয়ে যদি আপনি এখানে সাবস্ক্রাইব করেন তাহলে আমার ইমেলে আপনার ইমেলটা চলে যাবে। আমি তখন এখানে নতুন কোনো ব্লগ বা কোনো কিছু আপলোড করব বা নতুন কোনো কিছু চেঞ্জ করব, আমি চাইলে আপনাকে কিন্তু ইমেল করতে পারবো, এবং আপনি পোস্ট, আমি যদি পোস্ট করি আপনার কাছে অটোমেটিক সেটা আপনার জিমেলে চলে যাবে। এটা কাজ হচ্ছে সাবস্ক্রাইবের কাজ। ওকে, তাহলে আমরা এইখান থেকে যতগুলো ছিল ইউজারের সবগুলো দেখলাম। তারপর অল ইউজার, অ্যাড নিউ ইউজার দেখছি। যেমন প্রোফাইল, আমি প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর দেখেন ভিজুয়াল এডিটর, মানে যে এডিটর দিয়ে আপনি এডিট করতে পারবো সেটাকে ভিজুয়াল থাকবে কি, অবশ্যই সবসময় ভিজুয়াল থাকবে, হাইলাইট থাকবে, এবং ডার্ক এই কালার গুলো বোঝাচ্ছে, মানে লাইট করে দিলে দেখেন এটা লাইট হয়ে যাবে, মডার্ন করলে মডার্ন হয়ে যাবে, ব্লু করলে এবার ব্লু হয়ে যাবে, সানলাইজ করে সানলাইজ হয়ে যাবে। তো এগুলো আমি চেঞ্জ করতে পারবো কালার স্কিম, ডিফল্টটা রেখে দিলাম। কিবোর্ড শর্টকাট, হ্যাঁ কিবোর্ড শর্টকাট আমি যে চাই এখানে ক্লিক করে রাখতে পারি। টুলবার, টুলবার বলতে দেখেন আমি এখানে যাচ্ছি, যে এইগুলো দেখাচ্ছে কিন্তু কোডকার ভিডিও কাস্টমাইজ নিউ। আমি যদি এই টুল বার এখান থেকে তুলে দিই, দেওয়ার পরে আপডেট প্রোফাইল করি এবং এটা রিফ্রেশ করি, দেখেন টুল বার উঠে গেছে। টুল বারের কাজ কি সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। সো টুল বার দিলাম, এর ইউজার নেম এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করতে পারবেন। রিকোয়ার্ড আকাশ, ডিসপ্লে নেম আপনার নেমটা কি নামে ডিসপ্লে হবে, আকাশ নামে হবে। ইমেল এখান থেকে চেঞ্জ করতে পারবেন, লোকাল হোস্ট, বায়োগ্রাফ দিতে পারবেন, এবং এখানে যে ছবিটা আছে এই ছবিটা যদি আপনি এখানে সেট করেন সেটা চলে আসবে এখানে। এটা করার জন্য আপনাকে গ্রাভিটরে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে যাওয়ার পর দেখেন এই পাশে ক্রিয়েট ইওর ওন গ্রাভিটর অ্যাকাউন্ট, এটা অবশ্যই আপনার এই যে জিমেল দিয়ে আপনি এটা লগ ইন আছে এই জিমেল দিয়ে এখানে আপনি অ্যাকাউন্ট খুলবেন, তাহলে ওই জিমেলের ইমেজটা আছে এটা অটোমেটিক আকারে এখানে প্লাস এখানে চলে আসবে, আপনাকে সেট করতে লাগবে না। আচ্ছা, সেশন লগ আউট অফ আউট এভরি ইলস, এটা যেহেতু আমি এখন আকাশ সাবস্ক্রাইবার আসি সেহেতু এটা ভিজিবল নাই। যদি আমি এটা আকাশের জায়গাতে আমি আবার ইউজারে যাই, অল ইউজার, কোড কেয়ার বিডিতে যদি আমি এখান থেকে যাই প্রোফাইলে, আচ্ছা অল ইউজারের ভিতরে আমি ফের যে আমি এটা ডিলিট করে দিই, এটা যাই
ডিলিট করি, অ্যাপ্লাই। ওকে, এবার এটাকে আমি এডিটে অবশ্যই যাই, যাওয়ার পর আমি নিচের দিকে যাই, দেখেন লগ আউট অফ এভরিওয়্যার, মানে আমার এই এটা যত জায়গাতে লগ ইন আছে, যতগুলো পিসিতে, যতগুলো ব্রাউজারে, একবার সবগুলো লগ আউট হয়ে যাবে। যে লগ আউট এভরিওয়্যার এটা ক্লিক করি, তাহলে আমার এটা এখন প্রয়োজন নাই, তাহলে আমি ইউজারের ভিতর যেগুলো ছিল সবগুলো এখন এখান থেকে দেখে নিলাম। তারপরে কি আছে, টুলস, আমি টুলসে ক্লিক করি। টুলসের ভিতর দেখেন ক্যাটাগরি এন্ড ট্যাগ কনভার্টার, এখান থেকে আপনি কনভার্ট করতে পারবেন। ওকে আমি একটা কনভার্ট করে দেখাই আপনাদের, ক্যাটাগরিকে কিভাবে কনভার্ট করতে পারবেন ট্যাগে। এখান থেকে সেজন্য আপনাকে প্রথমে এটা ইনস্টল করে নিতে হবে, ক্যাটাগরিকে ট্যাগে কনভার্ট করতে হলে ইনস্টল হতে থাক, বেশি টাইম নিবে না। এই যে এবার রান ইম্পোর্টার, এটাকে ক্লিক করেন আপনি, দেখেন আমার 3টা ক্যাটাগরি আছে, এই 3টা ক্যাটাগরিকে এখন আমি যদি এখানে ট্যাগে রূপান্তর করতে চাই, এই ট্যাগ আমি পাশে এখানে ওপেন করে রাখি, দেখেন ট্যাগের মধ্যে কি আছে, ওয়ার্ডপ্রেস রান কোড, আবার এখানে আছে জাস্ট ট্যাগের ভিতরে কি আছে, রান এবং ওয়েব ডিজাইন, এখানে ওয়েব ডিজাইন কিন্তু এখন নাই। তা আমি এখানে যখনই এইগুলো চেক অল করব এবং এটাকে আমি কনভার্ট ট্যাগ করব, দেখেন ওখানে অটোমেটিক হয়ে যাবে। রিফ্রেশ দিই, দেখেন এই যে অটোমেটিক্যালি ওই 3টা ট্যাগে পরিণত হয়ে গেছে। আমি ট্যাগকেও ক্যাটাগরি করতে হবে, আবার ক্যাটাগরিকে ট্যাগে আমরা এখান থেকে ইজিলি ভাবে কনভার্ট করতে পারবি। এখানে আমি কি কি পারি দেখেন আরো, সেজন্য আমি ইনপুটে যাই, আবার ইনপুটে যাওয়ার পরে ইনপুটের কাজটাকে আমি সেটা বোঝাই। ইনপুটের কাজ, আমি যে কাজগুলো করলাম এর ফাইলগুলো যদি আপনি চান যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, আমি ইনস্টল করি ওয়ার্ডপ্রেসটা, বেশি টাইম নেবে না, এগুলো খুব ফাস্ট। এবং এটা ইনপুট করার পরে দেখেন এবার রান করে আমি, রান করা হোক, এই যে রান হয়ে গেছে। এবার ইম্পোর্ট ওয়ার্ডপ্রেস, এই ইম্পোর্ট যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে আগে এক্সপোর্ট করে নিতে হবে। আমি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে আপনি কি কি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট মানে কি, এইগুলোকে আপনি কনভার্ট করে এখন এক্সএমএল ফাইলে নিয়ে যাবেন। তার মানে কি, এই সাইটটাকে প্রথমে আপনি ডাউনলোড করবেন, আর ইম্পোর্ট মানে কি, এই সাইটটাকে আপনি আপলোড করবেন। ইম্পোর্ট মানে ডাউনলোড, এক্সপোর্ট মানে ডাউনলোড, আর ইম্পোর্ট মানে আপলোড। এখান থেকে এক্সপোর্ট করলে দেখেন আমি সব কন্টেন্ট গুলোই দিলাম, এখান থেকে যা আছে আমি সবগুলোই দিলাম, দিয়ে ডাউনলোড এক্সপোর্ট ফাইল, মানে আমার এই ওয়ার্ডপ্রেস সাইটে যতগুলো ফাইল আছে, পোস্ট পেজ মিডিয়া সবগুলো এখন দেখেন এক্সএমএল ফাইলে ডাউনলোড হয়ে গেল। এবার এই ডাউনলোড ফাইলটা কোথায় থাকছে, উইন্ডোজে আমি আসছে, ডাউনলোড ফাইলটাকে আমি এখন ইম্পোর্ট করব। সোর্স ফাইলে যাই, যার পর দেখেন উইন্ডোজ, তারপরে ডাউনলোড, এই যে দেখেন এই ফাইলটাকে আমি এখন চাইলে ওপেন করে যদি আপলোড ফাইল ইম্পোর্ট করি তাহলে আপলোড হয়ে যাবে। এটার কাজ কি, এই সেম রকম আমার এখানে যেরকম সাইট আছে আমার কোড কেয়ারের, এই সাইটটাকে আমি অন্য সাইডে ট্রান্সফার করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করে ওই সাইডে নিয়ে যে ইম্পোর্ট করলে সেই সাইটটা সেম টু সেম হয়ে যাবে। তো আমার এখন এটা প্রয়োজন নাই, তাই করব না। তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট দেখলাম, এবার সাইড হেলথে যায়, সাইড হেলথে আসে দেখেন আমাদের সবকিছু ঠিক আছে, কোনো ক্রিটিক্যাল নাই। আপনাদের ম্যাক্সিমাম টাইমে ক্রিটিক্যাল দেখাবে জায়গা আছে যেগুলো, যে প্লাগইন গুলোর প্রয়োজন নাই সেই প্লাগইন গুলো আপনি ডিলিট না করে রেখে দিয়েছেন। যেমন সাপোজ আমি এখানে প্লাগইন ক্লিক করি, করে আমার মনে করেন এখান থেকে এটা ডিঅ্যাক্টিভ করি, এটাও ডিঅ্যাক্টিভ করি, করে এটা রিফ্রেশ থাক, সাইড হেলথে যাই, এভাবে রিফ্রেশ করি, দেখেন এখানে 5 নম্বর একটা সাইড দিছিল, এখন 5 হয়ে গেছে, এখানে একটা চলে আসছে ইস্যু রিমুভ ইনঅ্যাক্টিভ প্লাগইন, ঠিক আছে, ইস্যু রিমুভ রিঅ্যাক্টিভ প্লাগইন, এবং সাইড হেলথ কিন্তু 0 ক্যাটাগরি, এটা হারাই গেছে। তার মানে কি, আপনি যেগুলো সাইডে প্রবলেম আছে সেই প্রবলেম গুলো এখান থেকে এসে আপনি দেখতে পারবেন। আমি এখান থেকে যে যদি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিই, মানে এটা আমি আগে ইনফোটা দেখি এখন গুডই আছে, তারপর আমি রিফ্রেশ করতেছি, দেখেন গুড, এবার স্ট্যাটাসে যায়, ফের দেখেন এবার আবার 0 হয়ে গেছে এবং সাইডটা হয়ে গেছে, তার মানে সাইডে কোনো প্রবলেম নাই। তারপর এক্সপোর্ট পার্সোনাল ডাটা, আপনার যদি এই সাইডে কোনো এক্সপোর্ট করতে লাগে পার্সোনাল ডাটা যে থেকে কাজে, তাহলে আপনি এক্সপোর্ট করতে পারবেন। কোন সাইডে থেকে আপনার পার্সোনাল ডাটা মুছতে চান তাহলে ইউজ করতে পারবেন।
তাহলে আপনার টুলস এর ভিতর যা কিছু ছিল সবকিছু দেখলাম। এবার আসি আমরা সিটিং এ। সিটিং এ ক্লিক করার পর দেখেন প্রথমে আছে জেনারেল সিটিং। জেনারেল সিটিং মানে কোডকার বিডি, এই যে এখানটা কোডকার বিডি নামটা আসতেছে, কোডকার বিডি নেমটা আসতেছে। তারপরে ট্যাগলাইন ওয়েব ডিজাইন, এই যে পাশে ওয়েব ডিজাইন আসতেছে। ইউআরএল এরকমই থাকবে, এরকমই। আপনার যে জিমেল, এই জিমেল আপনি ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার এই সাইডে যে সে কি রেজিস্ট্রেশন করতে পারবে, যদি এই রেজিস্ট্রেশন বাটনটা ক্লিক করা না থাকে কেমন থাকে, আর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করা থাকে কেমন থাকে, সেটা দেখার জন্য আমি ফের এখানে ব্যাক যাই। যাওয়ার পরে আমি এখান থেকে আবার লগ আউট করি। লগ আউট করলাম। দেখেন এখানে রেজিস্টার কোনো বাটন নাই। আমি যদি এখান থেকে এবার ফের ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা আমি ক্লিক করে দিলাম, সেভ সেটিং করে দিলাম। দিয়ে আবার আমি এখানে যাই, রিফ্রেশ করি। দেখেন এখানে রেজিস্টার বাটন চলে আসছে। তো আপনি অবশ্যই চাবেন আপনার সাইডে কারো রেজিস্টার করার প্রয়োজন নাই, বা আপনি একটা পার্সোনাল সাইডে রেজিস্ট্রেশন করতে দিবেন না। সো এটা আপনি সবসময় ই করে রাখবেন, আনমার্ক করে রাখবেন। তারপরে যখন নিউ ইউজার আসবে সে অবশ্যই সাবস্ক্রাইব থাকবে, কারণ এগুলোর অপশন আপনারা সব দেখে আসছেন কার কতটুকু ক্ষমতা। এবং এখানে সাইড ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা অনেক সময় দেখা যাচ্ছে প্রবলেমে পড়ে যেতে পারে। কেমন দেখা যাচ্ছে আপনার অন্য কোনো একটা আরবি দেশের একটা মানুষ আপনাকে সাইটটা দিল, দেওয়ার পরে এই সাইটটা আপনি মনে করেন এই যে ল্যাঙ্গুয়েজটা আরবি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখানে যে সেভ করলাম, তাহলে এগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। দেখেন সেভ চেঞ্জ করলাম, একটু টাইম নেবে চেঞ্জ হতে। দেখেন এই পাশে চলে আসছে। এবার এখান থেকে আপনি কিভাবে বুঝবেন, এই পাশে ছিল এই পাশে চলে, এখন কিভাবে বুঝবেন এখান থেকে আমি ওই জেনারেল সেটিং থেকে ভাষা কেমনে চেঞ্জ করব। তখন আপনি কি করতে হবে, এই যে আইকন থেকে চিনতে লাগবে। দেখেন এই যে সেটিং এর আইকন, এটা এটা ক্লিক করবেন, করার পরে এখানে আসবেন, আসার পরে দেখেন এই জেনারেল সেটিং, এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি যান উপরের দিকে, কোথায় গেলাম, উপরে নিচে নিচে, এই যে এবার এখানে যে আপনি এখান থেকে ইংলিশটা ইউনাইটেড স্টেট এটা সেট করে দেন, দিয়ে আবার এখানে যা সেভ সেটিং করে দেন। দেখেন আবার চেঞ্জ হয়ে গেল। তার মানে আপনি যদি এইভাবে মুখস্থ রাখেন তাহলে হবে না, আপনাকে অবশ্যই এই বিষয়ে ডিপলি একটা ধারণা থাকতে লাগবে, কারণ আপনি শুধু বাংলাদেশের মানুষই কাজ দেবে ইংলিশ বা ইংরেজি সাইডে কাজ দেবে এমন না, আরবি, উর্দু, ফ্রান্স সবকিছু দিতে পারে আপনাকে। তো এই ডেরিভেটিভের বিষয়ে যদি আপনার প্রপার ধারণা না থাকে, ওই সাইডে যখন কাজ দিবে তখন আপনি তো বুঝতে পারবেন না। আপনি এমনি ইংলিশ করে নিয়ে সাইট যখন আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আবার ফের নতুন করে ওই ল্যাঙ্গুয়েজটা সেট করে ক্লায়েন্টকে আপনি ডেলিভারি দিয়ে দিবেন। এবং টাইম জোন দেখেন এখানটা আপনি আসবেন, আসার পরে ঢাকা আছে, ঢাকা আপনি সেট করে দিবেন। এখানে যান, এশিয়া পাবেন, এখানে দেখেন আটলান্টিক আছে, কলকাতা আছে, এশিয়া, এশিয়ার ভিতরে আস্তে আস্তে নিচের দিকে আসলে আপনি ঢাকা পাবেন, বিসিজি এই ঢাকা সেট করলেন। এবং টাইম ডেটটা আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, আমি এইভাবে চাচ্ছি। এবং এই যেখানে মন্ডে আছে এটা আপনি সানডে করে দেবেন, কারণ ম্যাক্সিমাম জায়গাতে মন্ডে থেকে তো সপ্তাহ শুরু হয়, কিন্তু আমাদের শুরু হয় কি রবিবার থেকে। দিয়ে সেভ চেঞ্জ করেন। এই সিটিং এর জেনারেল ভিতরে এই গুণই আমাদের প্রয়োজন হয়। তারপরে জেনারেল পর দেখেন রিটিং বা রিটেন, এখানে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরি আমাদের কিন্তু এখানটা আমি যে কোনো একটা পোস্ট ক্যাটাগরি দিতে পারি। এখানে আন ক্যাটাগরিতে রাখা আছে, আমরা যদি পোস্ট ক্যাটাগরির ভিতরে পোস্ট এখানে যদি ক্যাটাগরি সিলেক্ট করি, আমি দেখেন এখানে আন ক্যাটাগরি আছে, আমি এখানে একটা ক্যাটাগরি দিই, সাপোজ ব্লগ দিলাম, ব্লগ দিলাম, অ্যাড নিউ করলাম, করার পরে এখানে আসি আমি এটা ভেরিফাই দিই, এখানে ক্লিক করেন, দেখেন এই যে ব্লগ চলে আসছে। আমাদের সবসময় পোস্টে যে ক্যাটাগরি ডিফল্ট হবে, মানে আপনার সাইডে ঢুকলেই, হোম পেজে ঢুকলে যেন এটা দেখায়, এটার জন্য আমি ওইটা আগের থেকে ডিফল্ট ভাবে সেট করে রাখতে পারি। তো আমার প্রয়োজন নাই, আমি এভাবে রাখলাম। ফরম্যাট স্ট্যান্ডার্ড এভাবে রাখি, এটা দেখে আসছে। মেল সার্ভার, এই যে এগুলো এভাবে ডিফল্ট ভাবে থাকবে, এবং এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আবার সমস্যা নাই।
তারপর ডিফল্ট মেল ক্যাটাগরি, এখান থেকে আপনি ব্লক করে দিতে পারবেন। সেভ সেটিং, এখানে আপনার চেঞ্জ করার মতন কিছু নাই। তারপরে রিডিং, এই জিনিসটা আপনাদের খুব বেশি প্রয়োজন হবে বা আপনার দরকার হবে। যেমন আমি পেজে যাই, আবার অল পেজের পরে দেখেন অ্যাবাউট আস হোম পেজ আছে, কিন্তু আমি যখন আমাদের মূল সাইডে আসতেছি, এই যে আমাদের এই মূল সাইডে আসতেছি, 1 মিনিট, আমি টুল থেকে কি ওইটা আছে এখন সিলেক্ট করে নাই, টুল, আচ্ছা এবার এখানে আসলে দেখেন আমাদের ডিফল্ট হবে এটা আসতেছে। তো আমি চাচ্ছি এখানে আমাদের পেজটা আসবে। পেজ বলতে এই যে আমি যদি ভিউ করি এটা এবং এটা, হোম পেজটা আছে এই যে এরকম ভাবে, হোম পেজে একটা ভিডিও আছে আর অ্যাবাউট পেজে এরকম আছে। আমি চাচ্ছি যে ভিডিও যে পেজটা আছে হোমে, এই পেজটা একদম হোমে এসে শো করুক। সেজন্য আমি রিডিং এ যে এই লেটেস্ট পোস্ট লেখা আছে এটাকে আমি করে দেবো স্ট্যাটিক পেজ। মানে হোম পেজটাকে কি করে দেবো, কোন পেজটা চাচ্ছি আমরা, এই যে হোম যেটা ভিডিও আছে এই পেজ, নাম কি আছে হোম, এখান থেকে আসেন, আসার পরে হোম পেজে হোমটা দেন, এন্ড পোস্ট পেজটাকে অবশ্যই কি অ্যাবাউট আস করে দিই। দেওয়ার পরে ব্লগ পোস্ট কয়টা শো করবে, এখানে মিনিমাম 10টা থাকে, 10টা দিই, তারপর সেভ সেটিং করে এবারে এখানে আসার পরে দেখেন যে হোমটা আমি এখান থেকে দিয়ে ইন্টার মারি, দেখেন আপনি এখন যখনই ঢুকবেন তখন আপনি হোম পেজটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমি এখান থেকে হোম পেজটা সিলেক্ট না করে দিই, অ্যাবাউট আস পেজ দিই, দেখেন আবার এটা চেঞ্জ হয়ে যাবে। হোম পেজে দেখেন এই ভিডিওর এই পেজটা আবার চেঞ্জ হয়ে অ্যাবাউট আস এখান থেকে চলে আসবে। তো আমি এখন যদি দেখেন অ্যাবাউট আসে ক্লিক করে দেখেন, হোমে যদি ক্লিক করে দেখেন এখানে হোম আসতেছে, কোড ক্যারে ক্লিক করলে কোড ক্যারে একটা পেজে চলে যাচ্ছে। এইগুলো কিভাবে আসতেছে, এই যে আচ্ছা ডিসকাশনে যাই আমরা, ডিসকাশনে এখানে আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এখানে আপনাদের কোনো কিছু প্রয়োজনও নাই। এই অ্যাভাটার মানে কি, যে আপনারা যখন পোস্টে কমেন্ট করতেছিলেন, এই যে আমার এখানে ছবি দেখাচ্ছে এরকম করে, আপনাদের এই যে এরকম ছবি দেখাচ্ছে, এই অ্যাভাটারে এখান থেকে আপনি যেটি সিলেক্ট করবেন সেটা দেখাবে। আমি একটা দিই গ্যাভাটার লোগো দিই, এখানটা সেভ সেন্ড দিই, এই এখানে রিফ্রেশ দিয়ে দেখেন এগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে। আবার কই যাই, হোমে যাই, অ্যাবাউট আস, এই যে দেখেন গ্যাভাটারের ইমেজ চলে আসছে। এটা হচ্ছে গ্যাভাটারের কাজ, এখান থেকে এটাই আর প্রয়োজন নেই এটাই। তো আমি ফের মিডিয়া দেখে আসছি আমরা ইতিমধ্যে। মিডিয়া হচ্ছে আমাদের দেখেন এটা ডিফল্ট 3টা সাইজ দেওয়া আছে, এটা আমার ডেস্কটপের জন্য, এটা মিডিয়ামের জন্য মানে ট্যাবলেটের জন্য, এটা হচ্ছে মোবাইলের জন্য। আমরা যে ইমেজই দিই না কেন সেই ইমেজগুলো এখান থেকে পুরো অটোমেটিক্যালি এই 3টা ফরম্যাটে চেঞ্জ করে নেবে। যদি আমি মিডিয়ার ভিতরে যাই, দেখেন মিডিয়ার ভিতরে গেলাম, মিডিয়ার ভিতরে যে এখান থেকে যতগুলো ইমেজ আমরা করছিলাম এটা দেখি, এখান থেকে এই কয়টি ইমেজ ছিল, এই ইমেজ গুলো ওরা কি করবে ডিফল্ট ভাবে চেঞ্জ করে 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 এক একটা ফরম্যাটে নিয়ে চলে যাবে। তারপরে দেখেন লিংক, পারলাম এইখানটা আসার পরে আমি যদি কোড কেয়ার বিডিতে যাই, এটা সাধারণত কোড কেয়ার বিডি অ্যাবাউট আস, এই যেখানটায় আমাদের দেখেন ব্যাচ 2 লেখা আছে, এই পেজগুলোতে এবার হোম, এই কোড কেয়ার বিডি পেজগুলোতে যে যাচ্ছে, তারপরে ব্লগ, ব্লগে দেখেন এখানটা ডেট শো করছে, কিন্তু এটা তো দেখতে ভালো লাগছে না, আমরা জাস্ট ব্লগ এই লেখাটা দেখাবে, সেটার জন্য কি করতে হবে, এই যে পোস্ট নেম এটা সিলেক্ট করবেন, করার পরে এটাকে সেভ চেঞ্জ করে দিবেন। এবার এখানে আসেন, রিফ্রেশ করেন, এটাকে ব্লক করেন, দেখেন শুধু ব্লগ আছে। প্লামিংয়ের কাজ এটাই। তারপরে কি আছে প্রাইভেসি, প্রত্যেকটা পেজে একটা প্রাইভেসি এবং পলিসি থাকে, আপনাদের অবশ্যই একটা পেজ প্রথমে ক্রিয়েট করে নিতে হবে প্রাইভেসি পলিসি, তারপরে সেই পেজটাকে সেট আপ করতে হবে। এই ছিল ড্যাশবোর্ডের আমাদের পরিচিতি। আমাদের ড্যাশবোর্ডে এই জিনিসগুলো মানে সব, সে লোকাল হোক আর লাইভ হোক, এগুলো লাগবে। মানে এই বিষয়গুলো যদি আপনাদের প্রপারলি ধারণা থাকে, তাহলে আগামী ক্লাসে যখন আমি আপনাদের ই কমার্স সাইটটাকে দেখাবো তখন খুব ভালো মতন আরো বুঝতে পারবেন। এটাই ছিল আপনাদের জন্য আজকে ড্যাশবোর্ড পরিচিতি। আশা করি যে কারো কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকে তো আমাকে এখন কোশ্চেন করতে পারেন, ভাই এই জায়গাতে প্রবলেম আছে।